আমি যদি একটা প্রোডাক্ট এক্সপ্যান্ড করতে চাই আমার 4টা ভিপি একটা এসভিপি এর কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে। এই মার্কেটে আই এম শিওর যে ক্রেডেনশিয়ালস দেখে, মানুষজন গুগল করে, মানুষজন লিঙ্কডইন যায়, মানুষ ফেসবুক যায়, and সমালোচনা হয়। অনলাইনে আমরা যা কিছু শিখাচ্ছি না কেন, দি অ্যালগরিদম ইজ চেঞ্জিং, তাই না? ইটস চেঞ্জিং ফাস্টার দেন উই ক্যান অ্যাডাপ্ট টু ইট। Okay, this is happening somehow. Tapan bhai, Seeam, কি অবস্থা? Super, we have found ourselves in a new podcast, it seems. হ্যাঁ, আমি যেটা চলে এখনো এসেছি। নাম কোনো ডিসাইড হয় নাই আমরা বা ডিসাইড কিছু। করি নাই। But I guess sure, first day, Ahmed Fahad, Seeam Shahid Noor and myself, Sabna Sadiq. So আমরা সবাই মিলে একটা পডকাস্ট স্টার্ট করছি, and আমাদের মনে হয় ইনিশিয়াল ডিসকাশনটা এরকম ছিল যে we wanted to talk about products, and since আমরা সবাই মোটামুটি এখন একটা ম্যানেজমেন্ট লেভেলে আছি, we wanted to talk about our experience, যেটা আমাদের মধ্যে কমন পড়তেছে, রাইট? হ্যাঁ, Yeah. এক্স্যাক্টলি দ্যাট, স্পট অন। যে জাস্ট আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, এবং যেহেতু এই বিষয়ে আমরা সাধারণত পড়ি, কাজ করি, এই বিষয়ে অনেক কিছু শেয়ার করার আছে, সো ওয়াই নট। Yeah. So yeah, I think একটু হেল্পফুল হয় যদি বলি কে কিভাবে প্রোডাক্ট নিয়ে ইনভলভ, বিকজ I think মানে তোমাদের দুজনকেই চিনে অ্যাজ ইন্টারনেট পার্সোনালিটিজ। আচ্ছা ঠিক আছে, হাম্বল ডাউন। আমি একটু বলি, আমি পাঠাওয়ে কাজ করি, আই লুক আফটার প্রোডাক্ট, সো টেক বিজনেস এসবের মাঝখানে প্রোডাক্ট আসলে পড়ে, অ্যান্ড দি অ্যাপ, ওয়েবসাইট, দ্য থিংস দ্যাট ইউ সি, ওইসব নিয়ে আমার কাজ করা হয় দৈনন্দিন অন আ ডেইলি বেসিস। এর বাদে আরো কয়েকটা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করছি, এন্ড ওভারঅল প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমার দৈনন্দিন কাজ হয়। সো দ্যাটস দ্য কনটেক্সট। পারফেক্ট। সিয়াম? আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করি এট আইবিএমস চিফ অ্যানালিটিক্স অফিস। অল দ্য প্রোডাক্টস আমি ম্যানেজ করি অ্যানালিটিক্স ব্যবহার করে এবং এআই ব্যবহার করে, এবং আমাদের কাজ হচ্ছে আইবিএম এর ইন্টারনাল ট্রান্সফরমেশনে হেল্প করা। সো অল দ্য প্রোডাক্টস দ্যাট আমি মানে কাজ করি অ্যারাউন্ড এই স্কোপে। কনজিউমার প্রোডাক্টস নিয়ে জেনারেল ইন্টারেস্ট আছে, যেহেতু এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, সো বিভিন্ন ধরনের এডুকেশনাল প্রোডাক্টের টিমের সাথে কাজ করছি, ওদের সাথে কোলাবরেট করছি। সো জেনারেলি মানে এই প্রোডাক্টের রেলমে প্রচুর টাইম স্পেন্ড করা হয়, এন্ড দ্যাটস হিয়ার ইন দিস পডকাস্ট। আর আমি হচ্ছে এডুকেশন এন্ড হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বিভিন্ন রিসোর্স, অনলাইন রিসোর্স বিল্ডিং এ কাজ করতেছি। দ্যাটস প্রিটি মাচ মাই জব আর কি। সো এই তিনজনের আমার মনে হয় প্রোডাক্ট সার্ভিসেস এন্ড পিপল ম্যানেজমেন্ট নিয়ে অনেক কাজ করতে হয়। কতটা পার্সেন্টেজ ইউড সে যে তোমরা মানুষ নিয়ে কাজ করো ইনস্টেড অফ প্রোডাক্টস? হাউ বিগ অফ এ পোর্শন অফ ইউর ওয়ার্ক ইজ হিউম্যান বিংস? হ্যাঁ, আই ক্যান গো ফার্স্ট। সো আমার যে আগের প্রোডাক্টটা ছিল, ওটা একটা প্রাইসিং প্রোডাক্টে কাজ করতাম। ওইখানে আমার মেজরিটি অফ মাই কাজ ছিল মানুষ নিয়ে কাজ করা। সো আমাদের ডেটা সায়েন্টিস্টদেরকে বলা কি কি ফিচার বিল্ড করা লাগবে, ইউজারদের সাথে ইন্টারঅ্যাক্ট করা। একটা বিগ টেক কোম্পানিতে যে গ্যাঞ্জামটা হয়, ওটা হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট হয়। বা স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট হচ্ছে আমি যদি একটা প্রোডাক্ট এক্সপ্যান্ড করতে চাই আমার 4টা ভিপি একটা এসভিপি এর কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, এবং এই লেভেলের স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট হয় একটা বড় কোম্পানিতে, যেটা অনেক সময় স্টার্ট আপে লাগে না। সো মোস্ট অফ মাই ওয়ার্ক ছিল হচ্ছে মানুষকে ম্যানেজ করা, আইদার টিম মেম্বার্স অর স্টেক হোল্ডার। হাউএভার নতুন যে টিমটাতে জয়েন করেছি, ওয়্যার আই এম ম্যানেজিং একটা data science framework, একটা Python framework that helps other data scientists become more efficient. So এইখানে আমার প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলটা একটু টেকনিক্যালও। সো আমি আধা টাইম কোড করি, আধা টাইম মানুষ ম্যানেজ করি। সো এখানে আমার মানুষ ম্যানেজমেন্ট একটু কম, এখানে আমার কোডও করা লাগে। এবং মানে আর কি আই পিক দিস রোল কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি আন্ডারগ্রেডে যেসব টেকনিক্যাল স্কিলস অর্জন করেছে ওগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছি, যেটা আমি চাচ্ছিলাম না। সো আই ওয়ান্টেড টু গেট ব্যাক ইনটু আমার ওই টেকনিক্যাল স্কিল সেট, এবং হোয়াট বেটার ওয়ে টু লার্ন এনিথিং দেন টু ডু ইট অ্যাগেন। এই হচ্ছে আমার প্রেজেন্ট আই গেস রোল সিচুয়েশন। হ্যাঁ। Yeah. No, that sounds exciting. Yeah, আমার এখন দৈনন্দিন আসলে
people management করা হয়, of course, like immediate পাঠাওয়ের product managers আছে, and there's the entire team kind of supporting all the work that we're doing. But ওইটার বাদেও I think in general product role, so if I'm managing a product end to end, so last year we launched, or 2 years এখন হয়ে গেছে প্রায়, pay later যখন launch করেছিলাম ওইটা আমার personally করা হয়েছিল, and I was kind of the PM for that project. So ওই কেসে I think what's interesting about product is that you inevitably have to deal with other stakeholders, and আমার ওই কেসেও আসলে let's say a finance department or a design or a engineering, ওদের সাথে কাজ করে কাজ উঠিয়ে আনাটাই আসলে আমার দায়িত্ব, right? It's not like I'm coding, or it's not like আমি মানে wireframe আমি যেটা বানাচ্ছি ওইটাই যে আসলে ফাইনালি ইমপ্লিমেন্ট হবে, ওরকম আর না। এখন যেটা হচ্ছে ইটস অল স্পেশালাইজড টিমস, এন্ড ওদের থেকে কাজ করে আনা, ওদের সাথে কাজ করা, এন্ড আলটিমেটলি কিছু ডেলিভার করা, দ্যাটস কাইন্ড অফ মাই রোল. So similar to what Seeam said, it's always good to be related to technical chops, and ওই কেসে I guess SQL is the most technical thing I do these days, right? So SQL or database query করে আসলে data বের করা, and then ওই dataর বেসিসে ডিসিশন নেওয়া. So for example, pay later এর কেসে আমরা বুঝতে চাচ্ছিলাম যে আচ্ছা কাকে আসলে এই ফিচারটা শুরুতে দেওয়া উচিত, সো ওইটার জন্য একগাদা কোহর্টিং এন্ড কোয়েরি করে কোহর্ট বানানো, and then কোহর্ট কে রোল আউট করা, and কোহর্ট কে দেওয়ার পরে কিরকম রেজাল্টস আসলো সেটার বেসিসে নেক্সট কোহর্টটাকে আবার সিলেক্ট করা অথবা ডিসকার্ড করা. সো ওই দিক থেকে টেকনিক্যালি এখনো অ্যাক্টিভ আছি বলবো, বাট ইটস নট লাইক আই এম পুশিং কোড অর doing things that reflect on the app directly, right? So yeah, similar-ish to what Seeam said. Damn, আমার এই পডকাস্টের শুরু থেকে আমার অনেক enthusiasm ছিল because finally আহমেদ ফারহাদ আছে, and I get to ask a lot of questions about পাঠাও, ঠিক আছে? আমি daily পাঠাও use করি, like daily, every day. আমি একটু আগে পাঠাও থেকে আসলাম, so I have many questions, and Here it comes. শুরু করলাম না যে তাহলে I'll ask different questions. No. Go ahead, No, go no, ahead. no, Go no. ahead. No, go ahead. I'm kidding. We'll circle back to that later, but আমার মনে হয় কিছু জিনিস রিসেন্টলি কিছু ট্রেন্ড দেখতেছি, আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে, সেটা হচ্ছে যে অনেক যারা এন্টারপ্রেনিউর তারা আসতেছে কন্টেন্ট মেকিং এ, যেরকম ইলিয়াস ভাইয়া কন্টেন্ট বানাচ্ছে রিসেন্টলি, তারপর গুডি ব্রোজে আমি দেখলাম ও কন্টেন্ট বানাচ্ছে, তারপর আমাদের ম্যাট কফির আমিন, হ্যাঁ ও তো পুরো কোর্সই লঞ্চ করছে, তারপর আরো প্লেক্সাস নেক্সট আর আরো অনেকগুলো এন্টারপ্রেনিউর ভেঞ্চারস এর সিইও কিংবা দ্য বিজনেস হেড তারা আসতেছে কন্টেন্ট ক্রিয়েশনে আসতেছে, আমার জিনিসটা খুব ভালো লাগতেছে। আমার কাছে মনে হলো যে আমি যখন কন্টেন্ট বানানো শুরু করলাম, এখন একটা পয়েন্টে গেছে যে যদি নতুন কোনো এডটেক কোম্পানি একটা প্রোডাক্ট নিয়ে আসে, বিকজ এখন যেহেতু অনেক টেকনিক্যাল বিজনেসই খুব প্রোডাক্ট বেসড হয়ে গেছে, তাই না? যে আমাদের আইদার একটা অ্যাপ আছে থ্রু উইচ ইউ অ্যাভেল আওয়ার সার্ভিসেস, বা আমাদের একটা কোর্স আছে। সো যেহেতু অনেক কিছুই খুব প্রোডাক্ট বেসড হয়ে যাচ্ছে, ওই প্রোডাক্টটা যখন নামায় প্রায় প্রত্যেকটা কোম্পানি রিয়েলাইজেস যে আসলে গো টু মার্কেট ইজ হার্ডার দেন দে থট। কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবো, রাইট? যদি অলরেডি একটা বেজ না থাকে কাস্টমার কাছে কিভাবে পৌঁছাবো, তখন দে হ্যাভ টু ওয়ার্ক উইথ মানুষ যাদের ফলোইং আছে। এবং তখন অনেকে রিয়েলাইজ যে যাদের ফলোইং আছে তারা একটা লেভেল অফ পাওয়ার হোল্ড করে কনভারসেশনে, যেটা উড বি নাইস নিজে হোল্ড করার জন্য, রাইট? যে একটা এডটেক কোম্পানি আমার কাছে আসলো, তারা বললো ভাই তোমার মাধ্যমে আমি 5,000টা অ্যাপ ডাউনলোড চাই। ইট উড বি গ্রেট যদি আমি এডটেক ফাউন্ডারটা হতাম এবং আমার ওই অডিয়েন্সটা আগে থেকেই থাকতো, সো আমার গো টু মার্কেট প্ল্যান খুব ইজি হয়ে যেত। সামওয়ান অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর যে নতুন কোনো প্রোডাক্ট নামাচ্ছে, তার গো টু মার্কেট নিয়ে অতটা চিন্তা করা লাগে না, কারণ ফলোইং এবং অডিয়েন্স তো আছেই, রাইট? রাফসান ছোট ভাই যদি একটা নতুন কাপড়ের লাইন নামায়, বা সে যদি একটা র্যান্ডম প্রোডাক্ট নামায়, ধরো বাংলাদেশের ইয়েলপ ভার্সন যেখানে ফুড রিভিউ করা যায় এন্ড হোয়াট নট, মোর প্রবাবলি কাস্টমাইজড ফর বাংলাদেশি অডিয়েন্স, এরকম যদি কিছু নামায়, তার কিন্তু গো টু মার্কেট নিয়ে টেনশন করা লাগবে না, বা ইউজার অ্যাকুইজিশন ইনিশিয়াল স্টেজ নিয়ে ওইটা নিয়ে টেনশন করা লাগবে না। সো আমার অ্যাজাম্পশন হচ্ছে অনেক ফাউন্ডার্স আর রিয়েলাইজিং দিস অ্যাজ দে আর কামিং টু মার্কেট উইথ নতুন প্রোডাক্টস, এবং তারা আর কি এই জন্য ভাবতেছে আরে যদি নিজেই কন্টেন্ট ক্রিয়েটরটা হয়ে যায় তাহলে তো আমার প্রোডাক্ট নিয়ে কোনো প্যারাই নেই। থটস?
No, I think that makes a ton of sense, right? I think the best example of this on a big scale is, I guess, Mr. Beast, right? Mr. Beast আসলে USA তে যেটা করতেছে, quick recap, he's launching 3-4 different businesses, right? He's launching chocolates, he's launching burgers, he's launching, a studio that kind of does like supports other YouTubers. So অনেকগুলো different কাজ করতেছে, and yes, I think ওর যে reachটা আছে, that helps with his distribution. এখন, is it necessary that every single company does its distribution? মানে absolutely necessary, no, but does it help? Yes, right? So I was having this conversation yesterday with a pretty prominent musician. I think it's okay if I say his name. John Kabir Bhai, right? So ওনার সাথে we were talking about how content is now a necessity. You don't just make music, or you don't just do something. You also have to do the content, because that's how you reach people. Because the old model of আমি গান গাবো, আরেকজন distribute করবে, and আরেকজন is in charge of making, মানে there's less king making and more like organic, ইন্টারনেটে যে যত ডিস্ট্রিবিউশন হবে, যার পার্সোনালিটি শাইন থ্রু করবে, ওইটাই, and যদি শাইন থ্রু না করে তাইলে ওইটাও is very evident এখন. So I don't know, I think content is just really shifted in these last, I don't know, 10 years or so. I would consider myself very late to the game. I think Sadman Bhai is the earliest, but in that way, I think internet has changed a lot of these dynamics আর কি. ইন্টারেস্টিং। এখানে আমার তিনটা টেক আছে, জাস্ট সো দ্যাট আই ডোন্ট ফরগেট। সেটা হচ্ছে গোয়িং কাউন্টার ক্লকওয়াইজ একটা জিনিস, সেকেন্ড জিনিস বলবো হচ্ছে অফলাইন কাজ করে, এন্ড থার্ড জিনিস বলবো হচ্ছে টাইমের অপরচুনিটি কস্ট। সো ফার্স্ট জিনিস যেটা দুজনেই বললে, সেটা হচ্ছে যে ফাউন্ডাররা দে আর রিয়েলাইজিং যে কন্টেন্ট বানাইতে হবে, কন্টেন্ট বানালে যে ইনিশিয়াল ইউজার অ্যাকুইজিশনটা ইজিয়ার হয়। সো আমার কাছে মনে হয় যে যাদের কোনো বিজনেস নাই, দে আর জাস্ট স্টার্টিং, তাদের জন্য এটা অনেক বেশি এক্সপোনেনশিয়ালি বেনিফিশিয়াল। বাট যাদের অলরেডি এস্টাবলিশড বিজনেস আছে অ্যান্ড দে হ্যাভ দ্য ক্যাপিটাল, isn't it just easier to use the capital to get the influencers, get you customers? আমি বুঝি যে হ্যাঁ, ইনফ্লুয়েন্সারদের কিছু একটা পাওয়ার থাকে, বাট দেন এগেন কন্টেন্ট মেকিং স্টার্ট করা, পুশিং ইয়োরসেলফ টু মেক কন্টেন্ট, শোয়িং ইয়োর ফেস, ওটার সাথে যা কিছু সাইকোলজিক্যাল ব্যাকেজ আসে, ওগুলো সবকিছু ডিল করা, ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট ফর দ্য পারসন হু ডাজ হ্যাভ দ্য ক্যাপিটাল টু বাই দেয়ার ওয়ে থ্রু ইনফ্লুয়েন্সার্স? সো দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন দ্যাট আই উড লাইক টু আস্ক। সেকেন্ড জিনিস যেটা আমার মনে হয় যে কন্টেন্ট গেমে থাকো, ঠিক আছে, গুড, এবং যারা অ্যাকচুয়ালি এস্টাবলিশ, তারা যখন কোন একটা নোশন নিয়ে কথা বলে, ওটার পাওয়ার আছে। আমরা যতই বলি না কেন যে বিবিএ ইজ দিস, বিবিএ ইজ দ্যাট, বাট যারা অ্যাকচুয়ালি পড়ায় অনেক কিছু করছে, বিজনেস করছে, তারপর তারা যখন বলবে যে ভাই বিবিএর এই প্রবলেম, ওই প্রবলেম, এটা করা লাগবে, ওইটার মধ্যে একটা বড় হোল্ডিং আছে। আমার মনে হয় বাংলাদেশি মানুষ অনেক ট্যাগ দেখে, এই জিনিসটা অনেকটাই ম্যাটার করে। তো একটা বড় বিজনেসম্যান যারা কিছু বলে, ইট ম্যাটার্স। এটা হচ্ছে সেকেন্ড জিনিস। আর থার্ড জিনিস হচ্ছে এই যে বলি না যে অনলাইনে থাকলে অ্যাকুইজিশন সোজা হয়, কিংবা অনেকে বুঝতেছে যে কন্টেন্ট মেকিং গিভস ইউ দিস পাওয়ার। আমার মনে হয় কারেন্টলি একটা খুবই আন্ডাররেটেড জিনিস হচ্ছে যে 200 বছর কিংবা 300 বছর আগে মানুষ যেভাবে পরিচিতি লাভ করতো, তারা বিভিন্ন জায়গায় যাইতো, দে উড লিটারালি ডু ক্যাম্পেইনিং, ইন পার্সন যায় করতো। এখন আমার মনে হয় না, অনলাইনে মনে হচ্ছে যে ঠিক আছে, আমি সব থেকে কম এফোর্টে সব থেকে বেশি মানুষকে রিচ করতেছি, বাট দ্য স্যাচুরেশন কামস রিয়েলি ফাস্ট অ্যান্ড সাইলো বিল্ডস আপ প্রিটি কুইক। তো এই জন্য আমার কাছে মনে হয় যে যদিও মনে হচ্ছে অনলাইনে খুব বেশি আরওআই পাচ্ছি আমরা কম এফোর্টে, বাট অফলাইনের প্রেজেন্সটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আফটার এ সার্টেন পয়েন্ট, নাহলে তুই সাইলোর মধ্যে আটকে যাবে আর কি। ওইটা আমার মনে হয় অনেকে আন্ডারমাইন করছে আর মিস করে যাচ্ছে জিনিসটা। সাইলোটা আরেকটু এক্সপ্লেইন করতে পারবা, মানে কি? হ্যাঁ, শিওর। সো সিয়াম, আমার মনে হয় যে বাইরে যারা পড়তে আছে তাদের জন্য তুই কন্টেন্ট বানাচ্ছিস, you have a very sophisticated audience. I think you also agree on that part as well. শিক্ষিত জেনারেলি, শিক্ষিত জেনারেলি, হ্যাঁ, একটু সফিস্টিকেটেড অডিয়েন্স আউটসে, না হলে কথাবার্তা বোঝা কিন্তু ডিফিকাল্ট। যেরকম এটা একটা অ্যাওয়ারনেস, আমাদের তিনজনের এই একটা জিনিস মনে হয় কোনো না কোনো সময় হিট করছে, সেটা হচ্ছে আমরা কথা বলার সময় অনেকগুলো ইংলিশ বলে ফেলি, যে কন্ডিসেন্ডিং টোন, জাজ করে ফেলছে, এই ওয়ার্ড গুলো আমরা খুব ইজিলি জাস্ট পাস থ্রু করে ফেলি, জাস্ট বলে ফেলি। বাট ইভেন ওয়েন আই ওয়াজ ব্যাক ইন মাই ফার্স্ট ইয়ার, এইগুলা জিনিস বুঝতে কিন্তু আমার প্রচুর প্যারা হয়েছে, বিকজ আই কেম ফ্রম বাংলা মিডিয়াম, এটার মধ্যে একটা ব্যারিয়ার থাকে, হ্যাঁ, আমরা এগ্রি করি আর না করি। এইটা আমি তখন বুঝতে পারি যখন আমি ঢাকার বাইরে যাই, অফলাইন যখন অ্যাক্টিভেশন করি, তখন আমি বুঝতে পারি যে আমি অনেক কিছু বলতেছি which I take for granted যে the other person would be able to understand, but ওরা বুঝতেছে না। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা
যেগুলো জিনিস টেকেন ফর গ্রান্টেড করি এবং ওই অ্যাজাম্পশনে কমিউনিকেট করি, ওগুলা জায়গায় আমরা কিছু অডিয়েন্সকে জাস্ট বাদ দিয়ে যাচ্ছি, এন্ড ওইখানে একটা অডিয়েন্স ফিল্টার হয়ে আসতেছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস আর কি। এন্ড ইউটিউব তো ওইভাবে রেকমেন্ড করে যে টাইপের কন্টেন্ট মানুষ দেখে, সো ওইটা বাবলটা তো এমনিও তৈরি করে। হ্যাঁ হ্যাঁ আমি চিন্তা অনেকগুলো করতে তো করতে পয়েন্ট। আমি দুইটা let me share my 2 cents, right? I think Salman Bhai, to answer your question, from my point of view, if someone has capital and if someone is more focused on building a company, I think they should stick to building a company. আমার মনে হয় না খুব বেশি আসলে লেভারেজ অবশ্যই পাওয়া যায়, কিন্তু ওই লেভারেজটা যে টাকার বিনিময়ে সম্ভব না সেটা এমনটা তো না, রাইট? এন্ড এখন because of like there are a lot of aggregation services, right? So you know, hashtag not sponsored, but like Hype Scout আছে, তারপর আরো অনেকগুলা like startups আছে ইনফ্লুয়েন্সার যারা হাব আছে, হাইপ স্কাউট আছে। হ্যাঁ, so you can actually get in touch with a bunch of influencers at once, even if you don't have the contacts. আমার হয়তোবা কন্ট্যাক্ট নাই, আমি চিনি না অমুক মানুষকে, আমি হয়তোবা সালমান ভাইকে চিনি না, আমি কোনো একটা এজেন্সি বা এই স্টার্টআপের মাধ্যমে যে আমি সালমান ভাইয়ের সাথে ইন টাচ হইতে পারবো, and if সালমান ভাই wants, he can collaborate with XYZ brand, right? So ওই অপরচুনিটিটা যেহেতু আছে, because you see, right, মানে of course running a company is stressful and hard as it is, এর মধ্যে আসলে আর কন্টেন্টও আমরা সবাই জানি যে it takes time, right? মানে to make the stuff that you are actually proud of, right? So এই দুইটাই একসাথে করা, it's a challenge, and মানে it's not impossible. Like I would like to think I'm attempting it, but it's not because আমি মনে করছি আমার কোম্পানি বেনিফিট হবে, like it's not that, right? আমি actually like I'm doing it for different reasons. So I think এটা একটু মানে যদি কোম্পানির জন্য হয়ে থাকে, that's probably মানে ROI অত হয়তো বা পাবো না। সেকেন্ডলি আই থিঙ্ক সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এটা নিয়ে বলেছিলেন যে হ্যাঁ এটা আসলে অনেকজন ভ্যালু করে। আই থিঙ্ক বাংলাদেশে 100% মানুষজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে ভ্যালু করে, এন্ড শুধু শোষা মানে ওই ক্যারিজমাটা অনেকটুকু বাইরে যেরকম মানে ক্যারিজমা আই থিঙ্ক একটু বেশি ওভার ভ্যালুড হয়, ক্রেডেনশিয়ালস একটু কম। আই ডোন্ট নো, আই এম নট ইন দোজ মার্কেটস, বাট এই মার্কেটে আই এম শিওর যে ক্রেডেনশিয়ালস দেখে মানুষজন, গুগল করে, মানুষজন লিঙ্কডইন যায়, মানুষ ফেসবুক যায়, এন্ড সমালোচনা হয়। So তখন I think subject matter expertise আসে। If I kind of go back to, and I'll only take 30 more seconds. If I kind of go back to why I started, it's because আমার যে সাবজেক্ট ম্যাটারটা ছিল, which is মানে kind of product management professionally, ওইখানে I didn't feel like কোনোই কন্টেন্ট ছিল, right? So if anyone goes to my YouTube channel and sees the first video, এটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়েই ছিল। It wasn't a podcast or anything like that. আমি জাস্ট ক্যামেরার সামনে বসে আমি যতদূর জানতাম নিজে বলতাম, এন্ড এটা কাইন্ড অফ এন অ্যাটেম্প্ট ছিল যে হ্যাঁ এটাও একটা ফিল্ড। আমার আইবিএ থেকে যারা কন্টেম্পোরারিজ গ্রাজুয়েট করছে সবাই আসলে আইদার লেটস সে ইউনিলিভার, বিএটি অথবা এমএনসি তে যাচ্ছে অথবা ব্যাংকে যাচ্ছে, রাইট? বাট এটাও যে স্টার্টআপের মধ্যে একটা ফিল্ড, এটা মানে ইট ওয়াজন্ট ভেরি ক্লিয়ার এট অল। আমার মনে হচ্ছিল আমি কাউকে যদি বলি প্রোডাক্ট, ও কি মানে ইজ এটা সাবান ওরা শ্যাম্পু, মানে কোন জিনিসটা প্রোডাক্ট আসলে, রাইট? সো বাংলাদেশে আই থিঙ্ক ওই অ্যাওয়ারনেসটা আমি ফিল করেছিলাম 2019-এ ছিল না, এই কারণে আমি শুরু করেছিলাম। এন্ড দি আদার রিজন ওয়াজ আই থিঙ্ক নিজের যতটুক শেখা হয়েছে ওইটা ওয়ার্ল্ডের সাথে শেয়ার করা, বিকজ আই থিঙ্ক এটাও আমি নোটিস করেছি যে দের ইজ আ হিউজ পাওয়ার ইন লার্নিং দেন কাইন্ড অফ ডুইং ইট ইয়োরসেলফ, যেটা সিয়াম বললো, অ্যাপ্লাই করলে আসলে জিনিসটা মনে থাকে। বাট দেন টেকিং ইট ওয়ান স্টেপ ফার্দার, সিয়াম যদি ও যা শিখতেছে ওইটা নিয়ে ভিডিও বানাইতো, রাইট? লাইক ওর ডে টু ডে যে কাজ হচ্ছে ওইটা নিয়ে যদি আবার একটা ভিডিও বানাইতো যে এআই প্রোডাক্ট এখন ম্যানেজ করতেছি এই যে এইভাবে এইভাবে, আই এম প্রিটি শিওর ওর রিটেনশন অফ দ্যাট নলেজ উড বি ইভেন হায়ার, রাইট? সো আমি মানে সেলফিশ রিজন ছিল ওইটা, যে আমি যদি নিজের যা শিখছি ওইটা বলি, হয়তো আমারও আরো বেশি ইন্টারনালাইজ করবে, and I'll be the product manager I aspire to be. So yeah, I'll pause there. সো মানে এখান থেকে টেক অ্যাওয়েটা হলো, যেটা আমি আই থিঙ্ক এগ্রি করি দুজনের সাথে, যে যদি আমি ইন দ্য মিডল অফ বিল্ডিং এ বিজনেস হই, আমার যতটুকু টাইম আছে ওটা বেশি ভালোভাবে স্পেন্ড করা হবে যদি ইফ ইটস স্পেন্ট অন বিল্ডিং দ্য বিজনেস এন্ড নট অন মানে কি ক্রিয়েটিং কন্টেন্ট। কারণ ওইটা দ্য আইডিয়া ইজ ক্যাপিটাল থাকলে আমি ওইটার কাছে অ্যাক্সেস পাবো। So that's আমার হ্যাঁ So that was one side of my take. এখন মানে of course মানে it's not one size fits all, right? The other side is I think খালিদ ফারহান ভাইও এই পার্সপেক্টিভটা শেয়ার করেছিল যে আগে the way was আগে আমি প্রোডাক্ট বানাবো, তারপর আমি ডিস্ট্রিবিউশন করব। মিস্টার বিস যেটা করছে, ও আগে ডিস্ট্রিবিউশন বানাইছে, হি মেড দি অডিয়েন্স ফার্স্ট, এন্ড তারপরে এই অডিয়েন্সকে কি প্রোডাক্ট দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করছে, রাইট? সো ইটস আ কাইন্ড অফ আ মানে
আমি যদি, but he did one thing at a time, right? So আমি যদি parallelly, if I want to, like, human beings are not that multi-threaded, right? মানে there's a concept of আমি কি single threaded নাকি multi-threaded, machines are now multi-threaded, right? All machines are মানে তার মানে একসাথে 2-3টা জিনিস একসাথে মানে parallelly process করতে পারে without any sacrifice on quality, right? But আমরা humans-রা আমরা multi-threaded না, আমরা multitasking করতে পারি, but quality will suffer. So কোন জিনিসটা আদৌ করতে চাই এটা যদি ডিসাইড করি তাহলে মেবি আই ক্যান বি বেটার এট দ্যাট। সো হয়তোবা দুইটাই করতে পারবে এন্ড হয়তোবা কোয়ালিটি সাফার করলেও সমস্যা নাই, মেবি দেয়ার ইজ আ রোড টু সাকসেস। মানে আই ডোন্ট ওয়ান্ট সামওয়ান টু মানে ঠিক এই পার্টটা আমার ক্লিপ করে পরে বলবে যে দেখাই দিছি, দুইটাই করে দেখাই দিছি। করতে পারো বাট লাইক ইট উইল বি হার্ডার। কেউ যদি সাকসেসফুল বিজনেস দাঁড় করায় ওয়াইল একটা কন্টেন্ট ক্রিয়েশন ফলোইং বিল্ড করা, দুইটা যদি একসাথে করতে পারে, ফাহাদ ভাইরে দেখাইছি নাকি দেখাই নাই, শুড বি লিস্ট অফ देयर কনসার্নস, their worries, right? Should be list of their 100%. worries. এখানে যেটা ফাহাদ বলি সেটা হচ্ছে যে ক্রিয়েটিং এ প্রোডাক্ট ওয়াইল ক্রিয়েটিং দ্য ডিস্ট্রিবিউশন, মানে দুইটা একই সাথে করতে গেলে মানে এটার জন্য ডিফারেন্ট টাইপের ফোকাস দরকার হয়। ফার্স্টে ওয়ান থিং এট এ টাইম, যদি ডিস্ট্রিবিউশন তৈরি করো তারপর প্রোডাক্ট আসলে এমনি ডিস্ট্রিবিউশন যে লঞ্চ করলে যে প্রোডাক্টটা সেল হয়ে যাবে। এই জিনিসটা আমার মনে হয় আগে সম্ভব ছিল ওয়েন উই ডিড নট হ্যাভ দ্য রাশ। যখন আমরা কেবল কন্টেন্ট শুরু করছি 2017-18-এ, উই ওয়ার নট ইন এ রাশ টু ক্রিয়েট এ প্রোডাক্ট এন্ড সেল ইট। উই ওয়ার জাস্ট ও আচ্ছা ঠিক আছে লাইভ আছে, লেটস ডু ইট। সো আমাদের জাস্ট সাবকনসিয়াসলি কিংবা জাস্ট মজার ছলে ছলে আমরা জাস্ট ডিস্ট্রিবিউশন তৈরি করছি ফর 3 years. We did not have the rush to create products and launch those in the market. But এখন যারা এন্ট্রি করবে ওদের কিন্তু কন্টিনিউয়াসলি এই জিনিসটা থাকবে যে আনলেস উই অফার এ প্রোডাক্ট, আমরা জাস্ট শখের বসে অনেকদিন ধরে টিকে থাকতে পারবো না। দ্য বার্ন রেট ইজ টু মাচ। সো আমাদেরকে ফার্স্টে নামতে হবে ডিস্ট্রিবিউশন এন্ড প্রোডাক্টটা একসাথে তৈরি করার জন্য। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস যেটা অনেকের ক্ষেত্রে হয়। সেকেন্ড জিনিস হচ্ছে আরেকটা প্রবলেম যেটা আমি খুবই পেস্ট, এটা আমাকে হ্যান্ডেল করতে হয়, সেটা হচ্ছে অনেক ফাউন্ডারকে কন্টেন্ট বানাইতে আসতেছে না, কন্টেন্ট বানাচ্ছে বিকজ ওই কন্টেন্ট বানালে বিজনেসে হেল্প হবে, রাইট? And problem হচ্ছে at some point founders have their own philosophies. They have their own choice of contents that they want to build, which doesn't necessarily hit the bottom line of the business. So তখন কিভাবে আমি তাদেরকে তাদের প্যাশন প্রজেক্ট থেকে সরাই যে ভাই না বাট আমাদের বিজনেস দরকার ভাই, এই জিনিসটা বানান, ওইটা করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং আমার মনে হয় কেউ যদি একবার ছুটে যে ভাই টু হেল উইথ দিস, আমি আমার নিজের কন্টেন্ট যেভাবে প্যাশন আমি ওইভাবে বানাবো, তাহলে ভাই বিজনেস ওই দিকে জাস্ট ধোঁয়া ছুটবে। এটা আমার প্রচন্ড প্যারা লাগে দ্যাট আই হ্যাভ টু ডিল উইথ দিস। সো এটা একটা ফ্যাক্টর ইন করা দরকার আসলে সব ধরনের কন্টেন্ট ক্রিয়েশনে। ওয়েট তো আচ্ছা, এটা আমার কাছে ভালো লাগছে, এই চিন্তাটা যে যেহেতু অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতেছি এবং অনেক ব্যবসাকে দেখতেছি যারা কন্টেন্ট ব্যবহার করে তাদের প্রোডাক্ট বেশি বেচতে পারতেছে, তাদের প্রোডাক্ট এক্সাম্পল খালেদ ফারহান ভাই তাদের প্রোডাক্টের মাধ্যমে একটা ব্যবসা দাঁড় করাতে পারতেছে, যাই করুক না কেন কন্টেন্ট সাপোর্ট নিয়ে। যেহেতু এটা অনেকে আস্তে আস্তে করা শুরু করতে পারতেছে, আমার অ্যাজাম্পশন হবে এরকম মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটার্স আসবে যাদের প্রোডাক্ট হবে অন্য মানুষদেরকে শিখানো কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে প্রোডাক্ট বেচা যায়, রাইট? মানে লেটস ইমাজিন আলী আব্দালের যে আইডিয়াটা আছে যে পার্ট টাইম ক্রিয়েটর একাডেমি, ওখানে আমি অন্য মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে শেখাবো, কিভাবে টাকা কামাতে হয় শেখাবো, ওইটারই এখনো বাংলাদেশে ওরকম কোনো ভার্সন নাই, বাট হতে কয়দিন। হ্যাঁ, যদি এরকম হয় সাদমান ভাই, তুমি যে প্রথম প্রবলেমটার কথা বললা যে একটা কন্টেন্ট ক্রিয়েটর যে আসছেই ওই তাড়াহুড়াটা নিয়ে আমার তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন চ্যানেল বানাইতে হবে যাতে আমার প্রোডাক্ট বেচতে পারি, ডু ইউ থিংক এটা রিয়েলিস্টিক যে আমরা কি মানে কি এটা কি শেখানো যায় বা তো এটা কতটা রিয়েলিস্টিক? আচ্ছা ফার্স্টে ফাহাদ বল, মানে এইখানে আমি জাস্ট 2 সেকেন্ড নিব। হ্যাঁ, সো মানে বাংলাদেশে এটা হচ্ছে কিন্তু বাই দ্য ওয়ে ইটস কল্ড, আমি জানি না হোয়াট দ্য নেম ইজ, বি এন ইনফ্লুয়েন্সার অর ইনফ্লুয়েন্সার স্কুল কি জানি একটা আছে, আই থিংক কি জানি মার্ভেল, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য কোম্পানিজ নেম, ইটস নট বাট এরকম একটা আছে, দেয়ার ইজ আ ইনফ্লুয়েন্সার স্কুল। আচ্ছা, হাউ মাচ ডু ইউ থিংক ইটস রিয়েলিস্টিক? মানে কারণ আমি যদি কোনো কিছু করাতে শেখাই, রাইট, মানে ওখানে ওইটা দেখে কতটা সাকসেস রেট হবে এটা একটা থট যেটা আমার চিন্তা করা উচিত, রাইট? যে আমি যদি প্রোগ্রামিং কোর্স নামাই এবং দ্য আউটকাম আমি চাই হচ্ছে যে সবাই পাইথনের এক্স পরীক্ষা পাস করতে পারবে আমার কোর্স নেওয়ার পর, ওইটা চান্সেস আর হয়তো 90% পারতে পারে। কিন্তু আমি যদি প্রমিস করি যে আমার কোর্স যারা নিবে সবাই গুগলে চান্স পাবে, প্রবাবলি 5% বা এরকম আউটকাম আমি প্রমিস করতে পারবো। আমি যদি একটা মানুষজনকে শিখাই কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের প্রোডাক্ট বেচতে পারে, মানে ডু ইউ থিংক ইটস মানে আমি অনেক সাকসেস অ্যাচিভ করতে পারবো ইন
মেকিং ক্রিয়েটার্স, মানে এটা আমি আস্কিং জেনুইনলি টু ইউ ফাদ, যে ধর তুই যদি এখন 5 জনকে শিখাস, বা সাদমান ভাই আপনি যদি এখন 5 জনকে শিখান যে এইভাবে কন্টেন্ট বানাতে হয়, এইভাবে কন্টেন্ট বানিয়ে ওইটা ব্যবহার করে আমি প্রোডাক্ট বেচতে চাই, আমি প্রোডাক্ট বেচতে পারবো এবং এটা দিয়ে আমি একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করাতে চাই, আমার টাইম ফ্রেম 1 বছর, কতটা পসিবল মানে ডু ইউ থিংক এই জিনিসটা শেখানো এবং রেপ্লিকেট করা? ফাহাদ ফার্স্ট যাক, আই হ্যাভ এ Okay, ডিটেইলড so আনসার ফর দিস। yes, sure. So আমি just তিনটা জিনিস বলবো। প্রথমে মানে the curve of success, right, for content creation is something like মানে it starts very দেখানোর সম্ভব না, but it starts very slow, right? প্রথম let's say 6 months, 1 year, you don't see any results, right? আমার মানে so Seeam, I don't know তোর experience কি ছিল. I think you had a মানে very in my perspective you had a very good start, right? Bangladeshi perspective and that thing. But ওই projectটা মানে while it did good, I think it doesn't compare to your recent numbers, right? So what I'm trying to say is first 1 year will suck, right? So ওই টাইম ফ্রেমটা বাদ দিতে হবে আসলে for monetization, I think. So is it possible? I think yes. মানে আমি যদি long story short বলি, I think it's possible. I don't think it's possible in 1 year. And I think it can be taught যে আচ্ছা তোমার রেগুলারলি পোস্ট করতে হবে, it's really an algorithm, যেটা ইউটিউব হয়, ফেসবুক হয়, you have to be repeating things and you kind of have to prove yourself as হ্যাঁ, let's say I don't know, আমি ড্রপ শিপিং এক্সপার্ট, রাইট? এগুলো ইনস্টাগ্রামে আমি অনেক অ্যাড দেখি, আমি ড্রপ শিপিং এক্সপার্ট, আমি বিজনেস গুরু, আমি পার্সোনাল কোচিং করি, আমি ফিটনেস কিছু নিয়ে অ্যাডভাইস করব। সো দ্য ইউজুয়াল ইনস্টাগ্রাম ট্যাকটিক আমি যা দেখি, you have to find your niche, you have to set up one-on-one coaching calls and you have to make content again like এটা তো গ্যারি ভি মানে সারাদিন বলতে থাকে, তুমি যদি দিনে 10টা টিকটক না দিয়ে থাকো তুমি তো ব্যর্থ, রাইট? লাইক again like not exactly in those words but like so তুমি যদি if you do this enough times, you post enough times, you release enough TikToks and you know you kind of game it, right? So I think it is possible if you do those things enough times, but it probably won't happen in a year. So I'll pause there. ওকে, সো আমি ওয়ান বাই ওয়ান যে সিএম কে এখানে কিছু অ্যাড করতে চাস? না না, সো দ্য ইস্যু দ্যাট উই আর ডিলিং ইজ যে আমরা কি একটা মানুষকে ট্রেন করতে পারি না কিনা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, যে কন্টেন্ট এম্পায়ার বিল্ড করবে কিংবা নিজের অ্যাটলিস্ট মনিটাইজেশন ঠিক মতো রান করতে হবে, উইচ ক্যান বি ট্রিটেড অ্যাজ এ বিজনেস মডেল। দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? সো ফার্স্ট জিনিস মনে করো আমরা শিখাচ্ছি, আমরা একটা একাডেমি তৈরি করলাম, কন্টেন্ট ক্রিয়েটার্স একাডেমি তৈরি করলাম, যেখানে আমরা এন্টারপ্রেনারদের বানাচ্ছি। সো স্টার্টআপ যে সাকসেসফুল হবে এটা একটা পার্সেন্টেজ আমরা মোটামুটি বুঝি যে কত পার্সেন্ট সাকসেসফুল হয়, অ্যারাউন্ড 4%। আমি যদি ম্যাক্সিমাম ধরি 10%, সো আমি ওই নাম্বারটা নিয়ে মোটামুটি কাজ করতে চাই। আমি যদি 100 জন মানুষকে একটা কোহর্টে শিখাইও বিভিন্ন জিনিস, আমার মনে হয় ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট যে 10%-এর বেশি মানুষ সাকসেসফুলি জিনিসটা 4 বছরের বেশি রান করতে পারবে। সেকেন্ড জিনিস, কন্টেন্ট ক্রিয়েটারের একটা স্ট্যাটিস্টিক্স আমার মনে হয় এক্সট্রিমলি জানা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কয়জন কন্টেন্ট ক্রিয়েটার 3 কিংবা 5 বছরের বেশি সময় ধরে কন্টেন্ট বানাচ্ছে। This is a very crucial information that everyone needs to know. Content creation is the modeling for this generation. আমরা মডেলিং এর একটা বিরাট উইকনেস আমরা জানতাম কি, যে মডেলস একটা টাইমে পিকে থাকবে দেন ইমিডিয়েটলি ডিক্লাইন করে, অ্যাথলেটস যেরকম তাদের একটা পিক থাকে দেন ইমিডিয়েটলি ডিক্লাইন করে। কন্টেন্ট ক্রিয়েটরদের এই জিনিসটা আছে, বাট উই আর ব্লাইন্ডিং পিপল ফ্রম দিস ট্রুথ যে ও দেখো মাসে তুমি এত কিছু আর্ন করতে পারবে। হ্যাঁ, ইউ ক্যান আর্ন কন্টেন্ট ক্রিয়েশন থেকে মাসে 10 লাখ 20 লাখ 12 লাখ বহুত আর্ন করা যায়, but for how long? That is a question. How long are you going to be in your peak? So এই জিনিসটাও আমাদের বোঝা দরকার। থার্ড জিনিস হচ্ছে we would always sacrifice branding for the money. আমার যেটা মনে হচ্ছে লং টার্ম গেম খেলতে হলে ভাই তুমি শর্ট টার্ম স্যাক্রিফাইস করতে পারবে না। শর্ট টার্মে তুমি বহুত কিছু ক্লিক বেট টিক বেট বহুত কিছু করতে পারো, বাট ইফ ইউর ইন দ্য লং টার্ম তোমাকে কিন্তু ওগুলো জিনিস স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করলে তুমি শর্ট টাইম অত বেশি টাকা পয়সা কামাতে পারবে না। এগেইন যে জিনিসটা উঠে আসে না, বিকজ আমাদের এখনো লং টার্ম ফ্রেমে আমরা কিছু দেখতেছি না কন্টেন্ট ক্রিয়েশনটা, কয়জন টিকতেছে কয়জন থাকতে পারতেছে এই জিনিসটা। সো মানে রেট এন্ড ওই যে কলিন এন্ড সামিরকে তোমরা ফলো করো? yes হ্যাঁ, সো ফর দ্য ভিউয়ার্স, কলিন এন্ড সামির হচ্ছে দুইটা ফ্রেন্ড যারা হচ্ছে মানে বেশ বড় লেভেলের ইউটিউবার হয়ে গেছে এখন, 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। তারা কন্টেন্ট ক্রিয়েটর এবং কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা চালিত ব্যবসা এগুলো কভার করে তাদের ইউটিউব চ্যানেলে, এবং তারা যত বড় ইউটিউবার চিন্তা করতে পারে মিস্টার বিস্ট থেকে শুরু করে প্রত্যেকদেরকেই আনছে, তাদের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছেন হোয়াট নট। তারা রিসেন্টলি যে রেট অ্যান্ড লিঙ্ক যে ডুয়োটা আছে, যারা 20 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন চালায় যাচ্ছে তাদেরকে এনেছে এবং তারা প্রচন্ড সাকসেসফুল। রেট অ্যান্ড লিঙ্ক মানে আর কি মাল্টি মিলিয়ন ডলারের একটা ব্র্যান্ড বা বিজনেস যাই বলো, কন্টেন্ট ক্রিয়েশন ওটা দাঁড় করায় ফেলছে তাদের। তারা দৈনন্দিন পডকাস্ট ছাড়ে
যেটা অনেক মানে মিলিয়ন্স অফ মানুষ লাস্ট 10-15 বছর ধরে এটাকে এরকম ধরে দেখতেছে। তো এরকম যে লং টার্ম প্লে গুলা, যে একজন মানুষ 10 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন চালায় যাচ্ছে এবং সাস্টেইনেবলি ইনকাম জেনারেট করে যাচ্ছে, এরকম স্টেট আমরা এখনো বাংলাদেশে মানে দেখতে পারি নাই, কারণ ইট জাস্ট স্টার্টেড। মানে কন্টেন্ট ক্রিয়েশনের মেবি 5 বছর হয়েছে, যদি আমরা আর্লি ক্রিয়েটার্স ধরি ম্যাক্সিমাম 10 বছর, কিন্তু মানে আর কি ওইভাবে আমাদের ডেটা পয়েন্টস নাই। সো মেবি 5-10 ইয়ার্স পর আমরা যদি আবার ফেরত এসে দেখি, আচ্ছা সাদমান ভাই কি এখনো আগের মতো টাকা কামাচ্ছে, খালেদ ফারহান ভাই কি এখনো আগের মতো টাকা কামাচ্ছে, তখন উই উইল হ্যাভ গুড ডেটা পয়েন্ট, যেটা লং টার্ম ধরে রাখা সম্ভব হয় নাকি। আমার ক্ষেত্রে দ্য আনসার, আমি এখন যদি ইফ আই ওয়ার টু বেট অন অ্যান আনসার, আমি বলবো যে না, লং টার্মে সবাই এটা কন্টিনিউ করতে পারবে না, ম্যাক্সিমাম উড জাস্ট ঝরে পড়বে, এটা আমার কাছে মনে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে অনলাইনে আমরা যা কিছু শিখাচ্ছি না কেন, দি অ্যালগরিদম ইজ চেঞ্জিং, তাই না? ইটস চেঞ্জিং ফাস্টার দেন উই ক্যান অ্যাডাপ্ট টু ইট টু সাম এক্সটেন্ট, আমার কাছে মনে হয়। তো কিছু জিনিস শিখানো যায় আর কিছু জিনিস শিখানোর আগে বদলায় যায়। সো আমার মনে হয় যে জিনিসগুলো পার্মানেন্টলি থেকে যাবে, লাইক ব্র্যান্ডিং অ্যান্ড স্টাফ, ওগুলো শিখাইলে একটু বেটার। আর ফাইনালি যে জিনিসটা আমার মনে হয় যে এটা কি শিখানোর মতো স্কিল নাকি না, আমার কাছে মনে হয় যে আমরা যে বিভিন্ন সেলস করি, হট কাস্টমার্স, কোল্ড কাস্টমার্স, এন্ড একটু অ্যাওয়্যার করলে সেল হয়ে যাবে এরকম, আমার মনে হয় এরকম হট কাস্টমার্স দরকার যাদের মধ্যে এক্স ফ্যাক্টরটা আছে, তাদেরকে জাস্ট একটু কারেক্ট স্ট্র্যাটেজিটা দিলে দে উইল জাস্ট বুম অফ। আমার মনে হয় না সবাইকে এই জিনিসটা শিখানো সম্ভব, সাম পিপল জাস্ট ডোন্ট হ্যাভ ইট ইন দেম, কিংবা থাকলেও দে মেবি ওয়ন্ট বি এবল টু হ্যান্ডেল দ্য সাইকোলজিক্যাল স্ট্রেস or be able to play the patience game for that long আর কি। সো এটাই আমি এক বিট স্কেপটিক্যাল আর কি, বাট ইভেন দো আমি এত কিছু বলছি, আমি নিজে কিছু এক্সপেরিমেন্ট চালাবো এখন। সো দেয়ারস দ্যাট। বাই দ্য ওয়ে, ফাহাদের একটা সেমিনার চলতেছে, রেজিস্ট্রেশন, আমি দেখলাম, দ্যাটস ইন্টারেস্টিং, ফ্রি ওয়েবিনার। ফাহাদ, এই প্রচুর অ্যাড আসে আমার কাছে। বন্ধু No, বন্ধু so কি it's সেমিনার বলো তো। yeah, so it's I'm product management একটা কোর্স বানাচ্ছি, well বানাইছি already, it's done. So I'm doing 2 week পর একটা seminar where I'm kind of doing 2 free chapters, like মানে অনেকটুকু কিছু free content দিচ্ছি, kind of giving a glimpse into the course, যে আচ্ছা what you can expect from this course, stuff like that. And as a result, you know, it's a way for people to ask যে hey, what do I get from this course, and like clarify যে আচ্ছা product management মানে কি, এটার scope কি, এটা দেশ বিদেশে opportunities কি, etc etc, where মানে yeah, my basic answer is you can Google, you don't have to take my word for it, blah blah blah, but that's what the seminar is. So আমি 2 সপ্তাহ পর করে এরকম product management এর সেমিনার করছি। আচ্ছা, তো মানে যাদের যাদের এটার এই এই বিজনেস মডেলটা নিয়ে একটু আইডিয়া কম, তাদের জন্য একটু কথা বলি। হ্যাঁ, ওটা হচ্ছে, ধরো আমি একটা বিষয় নিয়ে জ্ঞানী, হ্যাঁ, আমি এটা নিয়ে একটা প্রোডাক্ট বানাতে চাই, যেটা হচ্ছে একটা কোর্স, কারণ সহজ হিসাব আমি মানুষকে শিক্ষা দিতে চাই, একই সাথে হালকা পাতলা টাকাও কামাতে চাই। সো দুইটা ধরো আমার অবজেক্টিভ, একটা প্রোডাক্ট রিলিজ করে এটা আমি ওটা করব, ওই দুইটা অবজেক্টিভই পূরণ করব। সো যখন এরকম কোন প্রোডাক্ট মার্কেটে আনে, ওই প্রোডাক্টটা একটা ফানেল হিসেবে চিন্তা করে মানুষ, যে আমি একটা অনলাইন কোর্স প্ল্যাটফর্ম বা নিজের প্ল্যাটফর্ম থেকে কোর্সটা ছাড়বো, ওখান থেকে ইভেন্চুয়ালি কয়জন কিনবে। এবং ফানেলের একেবারে উপরে থাকে কি, থাকে হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলস, যেমন হচ্ছে ফাহাদের ইউটিউব চ্যানেল। ফাহাদ যতবারই তোমার মুখের সামনে আসবে প্রোডাক্ট ম্যানেজমেন্টে কথা বলার জন্য, তার ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে প্রবাবলি ওই প্রোডাক্ট বা লিংক থাকবে। একইভাবে আরেকটা ফ্রি কন্টেন্ট প্লেস করা, ওইটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি, যে আমি যদি ভালো ফ্রি কন্টেন্ট বানাই যেটা দেখে মানুষের মনে হয় আরে এটা তো উপকারী, এখান থেকে তো আমি অনেক কিছু শিখতে পারলাম, আল্লাহ জানে তার পেইড কোর্সটায় কতটুক ভ্যালু থাকবে। সো এই যে স্ট্র্যাটেজি ফাহাদ, মানে ইউ আর ইমপ্লিমেন্টিং রাইট অফ দ্য বুক, ভাল লাগছে বিষয়টা। যদি প্রোডাক্ট ম্যানেজ শিখাতে চাস, তোর ফানেলে তোর একটা চ্যানেল আছে, তোর ফ্রি কন্টেন্ট থাকবে। সো এই জিনিসটা হ্যাভ টু গিভ ইট টু ইউ, আই অ্যাপ্রিশিয়েট ইউ ডুইং ইট ওয়েল। দেখি কোর্স বা হোয়াটএভার কেমন করে। বাট আমার একটা কোয়েশ্চেন ছিল যে তুই বলি তোর সেমিনারে তুই শিখাতে চাচ্ছিস যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যাজ আ ফিল্ড হিসেবে কেমন গ্রোয়িং, দেশ বিদেশে কতটা অপরচুনিটি আছে। ধর একটা ইয়াং প্রফেশনাল ইউনিভার্সিটিতে পড়ে বা মাত্র গ্রাজুয়েট করলো, আমাদের এই পডকাস্টে আসলো, হ্যাঁ, এবং সে খুঁজতে চাচ্ছে যে আচ্ছা, ইজ পারসুইং নলেজ ইন প্রোডাক্ট ম্যানেজার ওয়ার্থ ইট, আমি কি এখানে চাকরি খুঁজে পেতে পারবো বাংলাদেশে প্রোডাক্ট ম্যানেজমেন্টে। এবং মানে কি যদি মানে দুই প্রং কোয়েশ্চেন, এবং যদি
অনেক অপরচুনিটিস থাকে, আমি কিভাবে আই ক্যান গেট স্টার্টেড, এই দুইটা প্রশ্ন তুই প্রবাবলি সেমিনারে অ্যান্সার করবি, বাট মানে ফর দ্য ভিউয়ার্স হিয়ার, মানে ক্যান ইউ অ্যান্সার যে হ্যাঁ, প্রোডাক্ট 100%. ম্যানেজমেন্ট বাংলাদেশে কতটা গরম? Yeah, 100%. So let me give you two ways to kind of think about it, right? So if you're a fresh graduate and চিন্তা করছো যে আচ্ছা প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে আদৌ কাজ করতে চাবো কিনা, রাইট? প্রথমে চাবো কিনা সেটা নিয়ে চিন্তা করি, এন্ড দেন কিভাবে করব তারপরে আসি। সো চাও উচিত কিনা, ইটস really dependent on like what you want to work on. That's number one. Like টাকা পয়সার জিনিসটা পরে আসি, আগে কি নিয়ে কাজ করতে চাই। I've met a lot of people who are like me, যারা let's say interested in tech, right? আমি টেকনোলজি প্রোডাক্ট নিয়ে কাজ করব, বাট ডাইরেক্টলি মেবি আমি কোডিং করতে চাই না, রাইট? ফুল টাইম আমি সারাক্ষণ কোডিং করবো এমন না। তো তাদের জন্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইজ a good way to work in tech without actually being a coder, right? It's also a good way to kind of have a bigger impact in the sense that ভিশনটা নিয়ে আমি কাজ করছি, সিকোয়েন্সটা নিয়ে কাজ করছি, কখন কোন জিনিসটা নিয়ে কোম্পানি কাজ করছে সেটা ডিসাইড করতে পারছি, রাইট? ইভেন্চুয়ালি ইফ আই এম দ্য পিএম ফর দিস পার্টিকুলার প্রোডাক্ট। সো ওই দিক থেকে টেকের সাথে জড়িত যদি থাকতে চাই, একটা ভালো উপায় হতে পারে এই রোলটা। দ্বিতীয়ত, আমি যদি টেকনিক্যাল মানুষ হই, লেটস সে আমি ইঞ্জিনিয়ার, আমি সিএসসি বা ট্রিপল ই হোয়াটএভার, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, এন্ড এখন আমি আসলে ইঞ্জিনিয়ারিং ফুল টাইম পারসু করতে চাচ্ছি না, বিজনেস এন্ডে আমার ইন্টারেস্ট আছে, কিন্তু আবার সেম স্টোরি, আমি টেক লাইনে হালকা পাতলা জড়িত থাকতে চাই। আগেন গুড অপশন ফর দ্য সেম রিজনস, রিপিট না করি। লাস্টলি, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন আ ফিল্ড যেখানে মাই স্কিলস ট্রানজিশন ওয়েল, মানে অ্যাক্রস জিওগ্রাফিজ, রাইট? আমি মেবি এখন এখানে আছি, বাট ফিউচারে আমি অন্য কোথাও কয়েকদিন থেকে আসতে চাই অথবা সেটেল হতে চাই, হোয়াট এভার ইট ইজ। সেই ক্ষেত্রেও আমি আমার স্কিলস বা আমার প্রফেশনটাকে একটু ইন্টারন্যাশনাল রাখতে চাই। সেক্ষেত্রে এই তিনটা জিনিস বা এই তিনটা মানে প্রায়োরিটির ক্ষেত্রেই আই থিঙ্ক দিস কুড বি আ গুড রোল, বিকজ ইট অ্যালাউস ইউ টু ওয়ার্ক এট দি ইন্টারসেকশন অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকি না কেন, আর ইউএক্স নিয়ে অফকোর্স কাজ করতে হয়। সো at the intersection of all three of those things, ওই Venn diagramটা একদম মাঝামাঝি। And lastly, it gives you একটা কথা আছে, rising tide lifts all boats, right? Because there are more opportunities opening up worldwide where there are more technology companies. শুধু বাংলাদেশে না, বাংলাদেশে of course startups এর funding, it's coming along and নতুন startup create হচ্ছে। So সেই ক্ষেত্রে, there are more opportunities in the startups, but also some of the largest MNCs and boro company DSC te listed, I don't know, I'll just name names, right? Like BAT, right? BAT এখন it has some very good technology focused initiatives, right? মানে good bolte, they're technology focused, অনেক একটা venture করছে even outside of their core business. Unilever has a site, মানে every single big company as well as small company has a tech arm or will have a tech arm. That's my thesis, right? And এই tech arm গুলো ম্যানেজ করার জন্য you'll need managers, the same way previously you needed brand managers for every single product that you're making. You need a brand manager. এখানে to make tech you need a tech manager. What's the tech manager also called? A product manager, right? So ওই case I think the opportunities are increasing. Do you want me to go on, or do you want to chime in or something? Okay, I think point was made. Yeah, okay, cool. Yeah, okay, cool. Yes, yeah. Yeah, Sadar Bhai, thoughts? বড় একটা পিচ দিচ্ছে আমার মনে হয়, ইউ ক্যান্ট অ্যাভয়েড দিস। আমার মনে হয় by the way, ম্যাক্সিমাম যারা কর্পোরেট one thing, আমি পিচটা I didn't make it for the course, by the way. আমি এই পিচটা করছিলাম 2020 তে, কোভিড এর সময় I made a video about why I'm making product management videos, and like ওইখানে I basically said the same thing. So তখন আমার কোনো মানে আমার তখন সাবস্ক্রাইবার ছিল 5টা, সো আমার কোনো হোপও ছিল না যে কোনো কোর্স বানাবো। কোর্সটা যদি দিব না, কোর্স তো এখনো ওভাবে রিলিজই হয় নাই, সো এই এপিসোড নামতে চান্সেস আর কোনো লিংকও থাকবে না, রাইট? সো মানে মাই রিজন ইন আস্কিং দ্য কোয়েশ্চেন হচ্ছে, মানে আই ওয়ান্ট টু নো যে আমি যদি ভিউয়ার হই এই পডকাস্টের, প্রোডাক্ট নিয়ে জেনে আবার কি হবে। হ্যাঁ, এটা আমি জানতে চাচ্ছিলাম। সো দ্যাটস হোয়াই আই আস্ক যে প্রোডাক্ট নিয়ে জেনে আমার কি লাভ হয়। আমি না প্রোডাক্ট ম্যানেজার, আমার প্রোডাক্ট নিয়ে পড়াশোনা করলে আমার চাকরিতে আমি বেনিফিট পাই। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট এই পডকাস্ট দেখে লাভ কি? এটা হচ্ছে এই জন্য হচ্ছে আমার অ্যাঙ্গেল ছিল। Yes, absolutely. আমার মানে this is a very right approach if you want people to get educated. কারণ কোন একটা কোর্স কিংবা যে কোনো জিনিস করে যদি বাঙালি বুঝতে পারে যে সে আর্ন করতে পারছে কিংবা তার আর্নিং বাড়বে, আমার মনে হয় ওটা তাকে শেখানো অনেক মাচ মোর ইজিয়ার হয়ে যায়। এন্ড আমি যেটা দেখি যে ইট ডাজন্ট নেসেসারিলি হ্যাভ টু বি টেক, ওভারঅল যারাই কর্পোরেটে ঢুকতেছে, ইভেন ইন লোকাল কোম্পানিজ, যেই নিশেই ঢুকুক না কেন, ইভেন্চুয়ালি তাদেরকে ক্যারিয়ার প্রোগ্রেস করতে হলে তাদেরকে ম্যানেজার রোলে যাইতে হবে।
উইথ হ্যাঁ, ম্যানেজ, প্রোডাক্ট হ্যাঁ, ম্যানেজ, টেক ম্যানেজ ভাই তোকে যাই ম্যানেজমেন্ট করে ম্যানেজ যাইতে করো হবে, ম্যানেজ করা লাগবে ম্যানেজ একটা করা লাগবে পয়েন্টে। তোকে। সো আমার মনে হয় সামনে যেহেতু টেক অ্যান্ড প্রোডাক্টস দিস উইল বি এ হিউজ পার্ট অফ দ্য মার্কেট অ্যান্ড অল দ্য কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, তখন আসলে প্রোডাক্ট ম্যানেজারের কাজ এমনি বাড়বে অমনিও বাড়বে, ইউ উইল হ্যাভ এ স্পট এভরিওয়্যার মোস্ট লাইকলি। সো এই জন্য এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস আমার ফোকাস অন সেটা হচ্ছে যে ম্যানেজে নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি টেক। ফর এক্সাম্পল হয়তো বা আমি সাস্টেইনেবল স্ট্র বেচতেছি, ঠিক আছে, দ্যাটস হুম, অল, দ্যাটস মাই এন্টায়ার বিজনেস, সাস্টেইনেবল স্ট্র। I আচ্ছা, don't need to put take on it. Maybe হ্যাঁ তোরা এখানে দিবি বিভিন্ন সেন্সর দিবি যে কতটুকু জিনিস আসতেছে, কতটুকু লিকুইড যাচ্ছে, ভলিউম কি, ভিসকসিটি এন্ড স্টাফ, বাট মেবি আমি জাস্ট সাস্টেইনেবল স্ট্র বেচতেছি। আই ডোন্ট নিড টু গো অল অ্যাবাউট যে ভাই এই জিনিস লাগবে, আই জাস্ট নিড টু ম্যানেজ যাচ্ছে, ঠিক আছে, অপারেশন স্টেক হোল্ডার আছে, ব্যাচ ওদের কাছে আছে, ঠিক আছে, এখানে 1 লাখ ব্যাচ ওর কাছে, এইটা করো এটা আমি করো। আমি আমি এখানে একটা অ্যাড করি ভাইয়া, একটা হ্যাঁ এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা মিসকনসেপশন আমি আমি আমার কাছে মনে হচ্ছে যে আগে যে আইডিয়াটা ছিল যে টেক, আমরা যদি বলি টেক ইন্ডাস্ট্রি, আমরা ভাবতাম হচ্ছে কোম্পানি যারা ধরো ভালো সফটওয়্যার বানায়, ভালো ওয়েবসাইটস বানায়, কোন একটা এরকম সফটওয়্যার বেস্ট আছে যেটা খুব টেক হেভি এন্ড হোয়াট নট, আমরা এসব অ্যাপেল এর কথা চিন্তা করতাম টেক হার্ডওয়্যার বেচে, বা মাইক্রোসফট যারা মানে কি টেক সফটওয়্যার বেচে। এখন আমরা একটা স্টেজে গেছি যে টেক এখন মানে অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে এখন একটা এনেবলার। যে আমি যদি সাস্টেইনেবল স্ট্র বেচি, আমার কোনো টেকনিক্যাল প্রোডাক্ট কিন্তু আমি বানাচ্ছি না, কিন্তু ওরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার টেকনোলজিক্যাল হেল্প লাগবে। যখন টেকনোলজিক্যাল হেল্প লাগবে মানে হচ্ছে আমার ধরেন একটা ওয়েবসাইট আছে, এখানে ল্যান্ডিং পেজ আছে, স্ট্রটার বেনিফিটস কি ওগুলা লেখা, কাস্টমার রিভিউজ দেওয়া, রাইট, এরপরে ফাইনালি শিপিং বা পিক করার এই সবকিছুই টেক এনেবেলড হবে। এবং যখনই কোনো কিছু টেক এনেবেলড হয় তখন জিনিসটা একটা ওই যে টেক প্রোডাক্ট হয়ে যায়, টেক। এবং তখন ওখানে প্রোডাক্ট ম্যানেজারের দরকার হয়। সো মানে এই জন্য ফাহাদের যে থিসিসটা দিল আমার জিনিসটা খুব ভালো লাগছে। কিন্তু আই জেনুইনলি ফিল যে হ্যাভিং স্পোকেন টু ফ্রেন্ডস যারা বিএটি, ইউনিলিভার এরকম বড় বড় কোম্পানি আছে, প্রত্যেকেই তাদের বিভিন্ন ইম্পর্টেন্ট ফাংশনে টেক ঢোকানো শুরু করবে। যে আমি আমার শ্যাম্পু অমুক ডিস্ট্রিক্ট থেকে অমুক ডিস্ট্রিক্টে ট্র্যাক দিয়ে নিয়ে যাব, ওইটা যে আমি ট্র্যাক করবো ওইটার জন্য একটা ড্যাশবোর্ড থাকবে। হ্যাঁ, এবং ওই ড্যাশবোর্ডটা ম্যানেজ করার জন্য আমার একটা প্রোডাক্ট ম্যানেজার লাগবে। সেইখানে আই থিঙ্ক মানে কি প্রোডাক্ট ম্যানেজার বলেন রোলটাকে না বলেন, ফাংশন একই হবে, আমার মানুষকে ম্যানেজ করা লাগবে এবং আমার টেকনোলজি ম্যানেজ করা লাগবে। সো এই হোয়াট, জন্য হ্যাঁ, দ্যাটস ইটস প্রিটি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইট। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট টুল ডু ইউ ইউজ টু কিপ, মানে এই যে ড্যাশবোর্ডে যে কথা বলে, আমার মনে হয় সব ম্যানেজারে কোন না কোন একটা ড্যাশবোর্ডের মধ্যে কিছু একটা থাকে, দ্য বিগ পিকচার, যেটার মধ্যে উই কিপ ট্র্যাক অফ এভরিথিং ইন ফ্রন্ট অফ আস। সো হোয়াট ডু ইউ গাইজ ইউজ? আমার ক্ষেত্রে জাস্ট গুগল ডক, গুগল শিট আর হোয়াটসঅ্যাপ, এই তিনটা হইলেই আই হ্যাভ মাই ওন ফরম্যাটস। মানে আমি যে দেখছি যে 80 to 90% স্টাফ আর রিপিটেটিভ, মোটামুটি রিপিটেটিভ ফলো আপ থাকে এন্ড জিনিসপত্র ফরম্যাটটা জাস্ট বানাইতে হয়, বাকি কিছু জিনিস নতুন নতুন আসে। সো আমি ওগুলোর জন্য ফরম্যাট বানাই ফেলি, হোয়াটসঅ্যাপ, ডক আর শিটসে মেনটেন হয়ে যায়। বাকি আরো বিভিন্ন সফটওয়্যার আছে, এইচআর এর সফটওয়্যার আছে, আর ওয়েবসাইটের আর অনেকগুলো ওই অ্যানালিটিক্স বোঝার জন্য সফটওয়্যার আছে, বাট আমার জন্য এই তিনটা সফটওয়্যার হলে হয়ে যায় মোটামুটি। হোয়াট ডু ইউ গাইস ইউজ? Okay, yeah. So আমার stackটা হচ্ছে basically okay. So let's come point by point, right? So product analytics এর জন্য we use at the at Pathao as well as other places we use mainly CleverTap and Mixpanel. এই দুইটাই product which kind of tracks user কত retain হচ্ছে, মানে মানে পরের দিন আসছে, আগের দিন আসছে, পরের দিন আসছে, বা এক সপ্তাহে আসছে, পরের সপ্তাহে আসছে, এরকম রিটেনশন মানে চার্ট দেখি আমরা। যে ইটস ইউজুয়ালি চার্টটা হয় এরকম যে উইক অন উইক রিটেনশন কেমন হচ্ছে এটা বোঝার জন্য আমরা চার্টটা দেখি। দ্যাটস ওয়ান। নাম্বার টু ইজ লেটস সে কে কোন জায়গায় অ্যাপের কোন জায়গাটায় ড্রপ অফ হচ্ছে, রাইট? সো এভরিথিং ইজ আ ফানেল, রাইট? এভরিথিং ইজ আ ফানেল। মানে এভাবে চিন্তা করা যায় যে ল্যান্ডিং পেজে আসলে 100 জন, পরের পেজে গেল কয়জন, তারপরের পেজে গেল কয়জন, এন্ড আমরা কোন জায়গাটায় ভুল করছি বা কোন জায়গাটায় ইমপ্রুভ করতে পারি যাতে আরো বেশি মানুষ মেক ইট টু দ্য ফাইনাল স্টেপ, রাইট? সো পাঠাও ফুডের ক্ষেত্রে বেশি মানুষ যেন আদৌ ফাইনালি অর্ডারটা করে এন্ড সাকসেসফুলি ডেলিভার হয় অর্ডারটা, রাইট? সো ওই ফানেলটা দেখি। এন্ড লাস্টলি, সো থ্রি থিংস, রাইট? সো নাম্বার থ্রি ইজ অ্যাকচুয়ালি মোর অ্যারাউন্ড আচ্ছা, what are things that people are clicking on? So we do a lot of engagement related things, right? So
We have stories, we have app cards, we have push notifications. So we try and measure কোন জিনিসগুলা আদৌ কাজ করছে, মানুষকে অ্যাক্টিভেট করছে, কোন জিনিসগুলো করছে না, কোন অফার্স গুলা আদৌ রেলেভেন্ট, কোনগুলা রেলেভেন্ট না। সো এই সবগুলাই, সো ফর এক্সাম্পল ক্লেভার ট্যাব দিয়ে ম্যানেজ করা যায় পুশ নোটিফিকেশন পাঠানোটা, এটসেট্রা এটসেট্রা। Although I should kind of caveat that by saying we are building a lot of these tools internally. So for example, we just got we're moving away from one of the tools, clever tab, because আমরা internally functionality ta pura puri banaichi. So this is the other thing about having engineering capacity, right? Eventually you want to এই রিপ্লেসমেন্টটা করে লাভটা কি আমি so basically exactly. So we've been paying clever tab monthly and yearly subscription fee for 2-3 years, right? So এই টাকাটা আমরা আসলে যদি না পে করি, we can literally pay a few engineers, বুঝছো? It's a hefty subscription, especially over the years. I think as tech companies get more mature, they want to reduce. So taking a step back, there are two ways your company can be, cash flow positive, successful, or have a better bottom line, right? You either increase revenue or decrease costs, right? So at any given time, we're always thinking about how to increase revenue and decrease costs. Summary of the BBA degree. BBA degree. Very advanced stuff. Very advanced. BBA degree. Rocket science, like them. So yeah, to decrease costs, basically. So that's one tool. The other I'd say is like CRMs. So for example, আমাদের অনেক restaurants, merchants, যাদের জন্য ডেলিভারি করি, এগুলা ম্যানেজ করতে হয়। So Google Sheets, of course, অনেক কাজে লাগে, and because অনেক easily shareable, ওই কারণে easy. But also other software like HubSpot or CRM, basically একটা chart, একটা fancy chart, and status update করা যায় যে হ্যাঁ, ওকে কন্ট্যাক্ট করা হয়েছে, ওকে ক্লোজ করা হয়েছে, ওর সাথে ফলো আপ করা হয়েছে, stuff like that. Personal productivity wise, we use Workplace, WorkChat. I think 10ms probably uses something similar, and then Slack use করা হয়. I think that's more techish, like tech মানুষজন Slack পছন্দ করে. So I think those are the main ones for the company. I think for engineering management and like sprints, so again sprint এখন কি বুঝাইতে গেলে সময় লেগে যাবে, but long story short, CRM মানে হচ্ছে customer relationship management. So sorry, so basically that was that. And finally there's a tool called Jira. It's not like Jira, so it's JIRA. এটাতে বেসিক্যালি যেটা করে, এক গাদা টাস্ক অ্যাসাইন করা যায় টু ডিফারেন্ট পিপল, এন্ড 2 সপ্তাহ করে আমরা কাজ আগাই। So that's the last piece. Anyway, I think I went too advanced. ভাই 10-12টা ওগুলা ম্যানেজ করার জন্য আরেকটা ড্যাশবোর্ড লাগবে যে which software for which task. No, I'm not even halfway done, Bhai. আপনি যদি চান I can go on. But product আমাদেরও একই I'm অবস্থা। sure Seeam এর জন্য it's much worse. আমি sure. এরকমই আসলে এখন একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট টেকআউট আমার কাছে সবসময় মনে হচ্ছে দ্য কনসেপ্ট অফ আ ফানেল। হ্যাঁ, এবং ফানেল জিনিসটা বোঝাচ্ছে শেপটা হচ্ছে একটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল, একটা ফানেল। হ্যাঁ, ওইখানে একেবারে নিচে হচ্ছে আমি যা চাই কাস্টমারের কাছ থেকে, একেবারে ফাইনাল স্টেপ, এবং উপরের সবগুলা স্টেপ হচ্ছে কিভাবে আমি ওখানে নিতে পারবো। একেবারে নিচের স্টেপটা সাধারণত হয় সে আমার প্রোডাক্টটা বাই দিবে বা কিছু একটা, বা সে আমার প্রোডাক্টটা বাই দিবে, আমি টাকাটা কামাবো, এটা ইউজুয়ালি ফাইনাল স্টেপটা হয়। আর উপরে হচ্ছে ওই ঘুরায় পেঁচায় কেমনে আনা যায়। সো লেটস ইমাজিন ফুড পান্ডা, হ্যাঁ, তাদের ফানেলটা হচ্ছে একেবারে শুরুতে ইউটিউবে একটা অ্যাড বসাবে যেখান থেকে তাদেরকে দেখবা, ওয়েবসাইটে ক্লিক করবা, ওয়েবসাইটে 3টা পেজ থাকবে, প্রথমে একটা প্রোডাক্ট, এরপরে চেক ইন, এরকম পুরা একটা ইয়ের পর অবশেষে গিয়ে তুমি বাইটা দিবা, ওরা 60 টাকা কামাবে, তাদের ফানেল কমপ্লিট, রাইট? সো এটা হচ্ছে আমার কাছে প্রোডাক্ট ম্যানেজার সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবং যত অ্যানালিটিক্স হয় বিভিন্ন প্রোডাক্ট টিমে হচ্ছে বোঝার চেষ্টা করে ফানেলের কোন অংশে মানুষ চলে যাচ্ছে এবং আমি কিভাবে এটা ইমপ্রুভ করতে পারবো। সো এটা হচ্ছে আমার বিগেস্ট টেক অ্যাওয়ে লাগছে ফ্রম প্রোডাক্ট ম্যানেজার। এই কনসেপ্টটা ইফ ইউ আর বিল্ডিং একটা প্রোডাক্ট, মাথায় রেখো প্লিজ যে আমার ফানেলটা কি এবং কোথায় মানুষ চলে যাইতেছে, কোন অংশটা কাজ করতেছে। হ্যাভিং সেড দ্যাট, আমরাও সিমিলার টুলস ইউজ করি ফাহাদের মতো। এখন ফাহাদ এবং যে দ্য রিজন আই ওয়াজ এক্সাইটেড এই পডকাস্টে আসার জন্য হচ্ছে ফাহাদ ডিলস উইথ একটা প্রোডাক্ট যেটা অনেক কাস্টমার ফেসিং, রাইট? পাঠাও লাখ আই ডোন্ট নো কোটি নাকি মানুষ ব্যবহার করে। আমি যেসব প্রোডাক্ট ম্যানেজ করি আইবিএম এ, ওগুলা কাস্টমার ফেসিং না,
ওটা হচ্ছে ইন্টারনাল ট্রান্সফরমেশনের জন্য। সেই যে লাখ লাখ মানুষ কোথায় চলে যাচ্ছে, কোথায় বের হয়ে যাচ্ছে, এইসব হিসাব আমাদের নেই। আমাদের হিসাবটা হচ্ছে বর্তমানে 30টা টিম পুরা আইবিএম এ একটা কাজ এইভাবে করে, আমরা যদি 30টা টিমের মধ্যে 10টা টিমকে কাজটা অন্যভাবে করাইতে শিখাইতে পারি, আমরা 20 মিলিয়ন বা 30 মিলিয়ন ডলার সেভ করব। পুরো ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল, স্কিল সেটও পুরো ডিফারেন্ট। সো ওইখানে আমরা মানে ফানেল একটু কম ব্যবহার করি। আমরা শুরুতে, এটা ফাহাদুরাও প্রবাবলি করে, শুরুতেই ডিটারমাইন করি আমাদের অবজেক্টিভ কি কি হবে। সো একটা এক্সাম্পল দেই, যে আমি যে প্রোডাক্টটা বানাইছি প্রাইসিং প্রোডাক্ট, ওই প্রাইসিং প্রোডাক্টের ফলে মানুষ বেশি রেভিনিউ কামাবে, বা যারা ব্যবহার করবে তারা বেশি কাস্টমার উইন রেট পার্সেন্ট বেড়ে যাবে। এরকম 2-3টা অবজেক্টিভ সেট করার পর ওই অবজেক্টিভটা 2 সপ্তাহ প্রতি 2 সপ্তাহ ট্র্যাক করাই হচ্ছে টার্গেট। এই 2 সপ্তাহটাকে ফাহাদ স্প্রিন্ট বলে, আমরা স্প্রিন্ট বলি, পুরো সিস্টেমটাকে অ্যাজাইল বলে থাকি। সো আমরা নিজেদের মাঝে কমিউনিকেট করি স্ল্যাক ব্যবহার করে, স্ল্যাকে অনেক গ্রুপ চ্যাট থাকে বিভিন্ন ইয়েতে। আমরা ডেভেলপার বা ডেটা সায়েন্টিস্টদের সাথে কাজ করি জিরা ব্যবহার করে। জিরা হচ্ছে যে টাস্ক ম্যানেজমেন্ট বা হচ্ছে ফিচার ম্যানেজমেন্টের জন্য, যে কখন কোন ডেভেলপার বা ডেটা সায়েন্টিস্ট কিসের উপর কাজ করতেছে, তার কতটুকু সময় লাগবে, এটা ট্র্যাক করার জন্য। একটা এক্সাম্পল দিই, ধরেন ভাই সাদমান ভাই, আপনার কাছে মনে হইলো যে মানুষ আপনার ভিডিও দেখতেছে না, কারণ ধরেন আপনার ভিডিও কোয়ালিটি খারাপ। হ্যাঁ, সো আপনি নিজে থেকে ভাবলেন যে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করা লাগবে, এটার জন্য আমার একটা নতুন ক্যামেরা কেনা লাগবে। হ্যাঁ, একটা টিমে যখন এই ব্যবহারটা করবেন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি সাদমান তুমি গতকালকে কি করছো, ওই যে ভাই আমি নিজের চ্যানেলের জন্য ক্যামেরা কিনছি। সো জিরাতে এটা একটা স্টোরি হয়ে যাবে, যে আমি একটা ক্যামেরা কিনবো কারণ আমি চাই আমার ভিডিও কোয়ালিটি বাড়বে, কারণ আমি চাই আমার ভিউয়ার আমার বেশি দেখুক, ভিডিও বেশি দেখুক। এটা একটা কার্ড হয়ে যাবে। আপনি একটা এস্টিমেট দিবেন যে আমার 1 দিন লাগবে ক্যামেরা কেনার জন্য, 1 দিন লাগবে ক্যামেরা সেট আপ করার জন্য। ওইটা যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি আপনার প্রোডাক্ট ম্যানেজারকে জানাবেন, প্রোডাক্ট ম্যানেজার খুশি, সবাই খুশি, আপনার প্রজেক্টটা এগিয়ে যাচ্ছে। সো ওই টাস্ক ম্যানেজমেন্টটা জিরায় করি, একটু কম টেকনিক্যাল হলে ওটা ট্রেলোতে করা যায়। ওইটাও আমরা করতে পারি। অনেক ফেমাস টুল আমরা ব্যবহার করি না, কারণ আইবিএম বড় কোম্পানি, তাদের বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ করা লাগে, যাদের সাথে পার্টনারশিপ করছে ওদেরই প্রোডাক্ট ব্যবহার করা লাগবে। আমি যদি গুগল ডকস ব্যবহার করি, আইবিএম এ থাকাকালীন আমারে করতে দিবে না, কারণ গুগলের সাথে ওখানে ওই বিষয়ে পার্টনারশিপ নেই। আমার সার্ভে মাঙ্কির সাথে কাজ করা লাগবে, বা সার্ভে গিজমোর সাথে কাজ করা লাগবে, যেসব প্রোডাক্টের সাথে আমার পার্টনারশিপ আছে। সো স্ল্যাক ফর কমিউনিকেশন, জিরা ফর টাস্ক ম্যানেজমেন্ট, এবং আমাদের ইন্টারনাল ডকস এবং ইন্টারনাল শিটস আছে, অ্যাপস আছে, ওগুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের এরকম অবজেক্টিভ ট্র্যাক করি, যে কয়জন কত সেলস বাড়ছে, কত বাড়ছে। বাট আরো অনেক আছে, বেশি ডিটেইলসে যেতে যাচ্ছি না। এগুলাই মেইন, স্ল্যাক আর জিরা, এগুলা বাদে আর খুব কিছু ভালো লাগে। লাগতেছে, ওয়ে 2/3 ডান, বাট কেউ নোশনের নাম নেয়নি। বেশ ইন্টারেস্টিং। নোশন আমি পার্সোনালি খুব ইউজ করি। স্টাডি হইতো এটা দিয়ে। হ্যাঁ, নোশন আমার কন্টেন্ট ক্রিয়েশন যে ইউটিউব চ্যানেল, ওটা চালানোর জন্য স্ক্রিপ্ট থেকে শুরু করে সবকিছু আমি নোশনে ম্যানেজ করি। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে সত্য কথা। Do you guys have created a second brain? ওই যে সেকেন্ড ব্রেইনের যে কনসেপ্ট ইদানিং বেশ পপুলার করছে, যে অনলাইনে একটা জায়গায় রিসোর্স গুলো এমন ভাবে সাজিয়ে রাখে যে দ্যাট ওয়ার্কস অ্যাজ ইওর সেকেন্ড ব্রেইন, যেখানে সবকিছু তুই লিস্ট করে রাখিস। যে কোনো সময় আমি মানে সেকেন্ড ব্রেন বলবো নাকি বলবো না, আমার হচ্ছে, আমি এটা অ্যাকচুয়ালি বিলিভ করি যে আমি আমার ব্রেনকে যত কম জিনিস মনে করতে দিব, তত ব্রেন চিন্তা করতে পারবে, রাইট? একটা ভেরি সিম্পল যে ধরেন উবার ইটস বা উবার প্লাস আমাকে 3 মাসের ফ্রি ট্রায়াল দিচ্ছে। হ্যাঁ, আমি তো মানে ইউজ করব না, মানে একেবারে অ্যাকচুয়ালটা, হ্যাঁ, টাকা পে করে আমি ইউজ করব না। সো আমাকে জানুয়ারিতে দিচ্ছে, আবার তাহলে এপ্রিলে ট্রায়াল শেষ হওয়ার আগে ক্যান্সেল করা লাগবে। হ্যাঁ, যেই জানুয়ারিতে আমি ট্রায়ালটা অ্যাকসেপ্ট করব, আমি সাথে সাথে আমার মোবাইলের টু ডু অ্যাপে সেট করে দিব যে মার্চের এত তারিখে ক্যান্সেল উবার প্লাস। তো আমি যদি আমি আমার ব্রেইনে ওইটা রাখতে চাই, আমার কাছে মনে হয় যে মানে অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা যে করা লাগে, ওইটা করার জন্য কম স্পেস থাকে। হ্যাঁ, সো সেকেন্ড ব্রেইনের যে আইডিয়াটা, যখনই কোনো ভিডিও আইডিয়া আসে, আমি আমার নোশন আইদার ল্যাপটপ বা ফোনে অ্যাপটা খুলে জাস্ট একটা বুলেট লিখে দিই,
ভিডিও আইডিয়াস ক্যাটাগরাইজ করা আছে আমার, যে ভিডিও ইন প্রোডাক্টিভিটি, ভিডিও ইন স্টাডি টিপস, ভিডিও ইন ওই সাব পেজে গিয়ে একটা বুলেট রেখে রাখি যে এরকম একটা টপিক হতে পারে, দ্যাটস ইট, ওটা ভুলে যাই। বা কোনো একটা কিছু, একটা আর্টিকেল থেকে কিছু একটা শিখলাম, আমার আর্টিকেল এবং বইয়ের নোটস নেওয়ার জন্য আলাদা এরকম একটা ডেটাবেজ আছে, ওখানে একটা আলাদা লাইন খুলি, ঢুকি, ওখানে 2-3টা বুলেট রেখে চলে যাই। অনেক সময় ওইটায় ফেরত আসা হয় না, কিন্তু ভিডিওর জন্য যখন আমি মনে হয় যে আচ্ছা কালকে একটা ভিডিও শুট করব, এখন স্ক্রিপ্ট লিখি, একটু জোশ আসছে, তখনই আমি ওই সেকেন্ড ব্রেন বা যাই বলেন ওখানে ফেরত যাই, গিয়ে চেক করে দেখি কি কি আইডিয়া ছিল, দেখি কোনটা আমার আপাতত ভালো লাগতেছে, ওইটা নিয়ে স্ক্রিপ্ট লেখা শুরু করে দিই। সো আই ডু হ্যাভ একটা, আই গেস, সেকেন্ড ব্রেন বলতে পারেন, বা টু ডু, কি কি করা লাগবে ওইটা লিখিত আকারে মোবাইল বা ল্যাপটপ সবসময় রাখি। Similar for me. Similar. I'm just Notion-এর সাথে সাথে I use this app called Todoist. It's very simple. I'm just মানে to do মানে এটা দৈনন্দিন কাজের জন্য, কোনো কাজের কাজ না। It's just like আমার টুথপেস্ট নিতে হবে, আমাকে পডকাস্ট শুরু করার আগে আমি যে ফোনটা ছিল, কাজের ফোন ছিল না, এটা জাস্ট আমার বাসায় বিড়ালের একটা ওষুধ নিতে হবে, সো ওইটা আমি Todoist-এ লিখে দিচ্ছি, stuff like that, like day to day stuff. আমার এই সবকিছুর মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমার স্কেজুয়াল মেল, স্কেজুয়াল এসএমএস করতে কেন জানি খুব ভালো লাগে জিনিসটা। It gives me অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন। লাইক এগুলা জিনিস সেম যে বললি না যে সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে হবে 3 মাস পর, আমার এই জিনিসগুলো মেইলে পাঠিয়ে রাখতে খুব ভালো লাগে। স্পেশালি মনে হয় যে আমি একদম ঠিক সকাল 9টার সময় পাঠাইলাম একটা মেইল, উই অ্যাড ইন এ বিট 9.01 ফর দ্য অথেন্টিসিটি, বাট ইটস জাস্ট ফান। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি মানে হোয়াটসঅ্যাপেরও কিছু একটা স্কেজুলার আছে, পাওয়া যায়, সো ওইটা মেবি আমি সামনে নিব। সো এই জিনিস ছোটখাটো জিনিস। বাই দ্য ওয়ে, আমি একটা কোয়েশ্চেন আস্ক করি, যে বেসিক্যালি যে কোয়েশ্চেন থেকে আই থট যে ব্রো দিস পডকাস্ট নিডস টু হ্যাপেন, সেই কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, মনে কর আমার বস আছে, সো আমি যদি বসকে একটা আইডিয়া দিই এবং বস যদি বলে সাধারণ তুমি কাজটা করে ফেলো, আমি নিজে কাজ বাড়াইলাম, আই আন্ডারস্ট্যান্ড দ্য কোম্পানি নিডস দিস, বাট আমার মাথায় অনেকগুলোই আইডিয়া আসে। সো ইফ আই শেয়ার ইচ অ্যান্ড এভরি ড্যাম আইডিয়া, আই উইল গেট দ্য ওয়ার্ক অফ ইচ অ্যান্ড এভরি আইডিয়া। সো আমি আমার নিজের কাজ বাড়াচ্ছি। নাও আমার বসের জন্য দরকার যে ভাই যত আইডিয়া দরকার সাদমান এসে বলুক সব আইডিয়া, আমারও উচিত যে আমি সব আইডিয়া বলি, বাট দেন এগেইন আমি বুঝে যে আমি সব যদি আইডিয়া শেয়ার করি অনেকগুলো কাজ আমার নিজের উপর পড়বে। সো হাউ ক্যান আই অ্যাজ এ বস ইনশিওর যে আমি আমার সাবঅর্ডিনেটদেরকে এরকম ফিল করাচ্ছি না যে তুমি আমাকে সাজেস্ট করলে ওই কাজটা তোমার ঘাড়ে পড়বে, অথবা ইভেন ওয়ার্স যেটা অনেক সময় হয় যে হয়তো কেউ আমাকে একটা কোনো আইডিয়া বললো, আমি আইডিয়াটা এক্সিকিউট করার জন্য তার কলিগকে দিলাম। নাও দ্যাট কলিগ ইজ পেসড যে আমার ফ্রেন্ড একটা আইডিয়া বলছে, ওইটার কারণে এখন আমাকে এই কাজটা এক্সিকিউট করতে হচ্ছে। সো হাউ ডু ইউ হ্যান্ডেল দিস? এবং এই কোয়েশ্চেন আমার মাথায় আসছিল, এন্ড আসতে যে কাকে জিজ্ঞেস করতে পারি আমি কোয়েশ্চেনটা, যাদের কাছে আমি আনসার পাবো। সো দ্যাট ইজ ওয়াই ইউর নেমস পপড আপ জাস্ট, ঠিক আছে? ফাহাদ কিংবা সিয়াম মেবি এটা নিয়ে কিছু চিন্তা করছে, I think they have faced this problem somewhere down the line in their life. তাই ওখান থেকে আইডিয়া দেয়, and then I reached out to you guys. So do you have any answer for that? Fahad, do you want to start? আমার বেশিক্ষণ লাগবেও না, আই থিঙ্ক। সো এটা হ্যাঁ, মানে আপনি যদি ডেভেলপমেন্ট কনটেক্সে নিয়ে যান বা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কনসেপ্টে নিয়ে যান, ইটস বেসিক্যালি আমাদের প্রোডাক্ট ব্যাকলগে রেখে দিতাম। হ্যাঁ, সো অনেক ভালো ভালো আইডিয়া আসে কোম্পানির, মানে আনাচে কানাচে সব জায়গা থেকেই এই জিনিসটা করা উচিত, এই জিনিসটা করা যায়, এক্সেট্রা এক্সেট্রা। সো এই আইডিয়াস গুলো সবগুলো আমাদের একটা লম্বা লিস্ট অফ লন্ড্রি লিস্ট টাইপের থাকে, যে এই 100টা জিনিস আমরা আইডিয়াস পাইছি। এখন কোনগুলা করব এবং এক সপ্তাহ বা এক মাসের মধ্যে কয়টা জিনিস করা সম্ভব, এটা টিমের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, রাইট? সো ধরেন সাদমান ভাই, আপনার কাজ করার ক্যাপাসিটি, লেটস সে মানে প্রোডাক্টিভ কাজ করার ক্যাপাসিটি, ফর এক্সাম্পল লেটস সে 10 আওয়ার্স, মানে আমি একদম র্যান্ডম একটা নাম্বার বললাম, কমপ্লিটলি ভুল হতে পারে। সো 10 আওয়ার্স পার 2 উইকস, রাইট? একদম মানে লো এন্ড বললাম, অর অ্যাকচুয়ালি 20 আওয়ার্স বলি, 20 আওয়ার্স এভরি 2 উইকস। এখন আপনি যে আইডিয়া গুলো দিয়েছেন, এটা করতে কতটুকু এফর্ট লাগবে, কয় ঘন্টার কাজ, সেটা সেই বুঝে আপনাকে দেওয়া হবে যে আচ্ছা আপনি যেটা বললেন এটা কি 50 ঘন্টার কাজ, তাহলে আপনার 1 মাস কাটিয়ে করতে হবে, রাইট? ইফ ইটস লাইক 10 ঘন্টার কাজ আর 5 ঘন্টার কাজ, তাহলে আপনি হয়তো করে ফেলবেন। সো again, I don't know if that completely applies to আপনি যে সিচুয়েশনটা বললেন, বাট ডেভেলপমেন্ট বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট থেকে এই জিনিসটা এভাবে আমি হ্যান্ডেল করতাম আর কি। আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমে একইভাবে করে, যে যখন একটা লাইভ প্রোডাক্ট নিয়ে কাজ করি, আইডিয়া আইদার
আমাদের টিম থেকে আসতেছে বা ইউজার থেকে আসতেছে, মানে টোটাল ইনকামিং যতগুলো আইডিয়া আছে ওইটার অভাব নেই, খুব বেশি আসতেছে যতটুকু আমাদের ক্যাপাসিটি আছে। আমরা একটা ব্যাকলগ মেনটেন করি, ব্যাকলগই বলে, এবং ওখানে মানে এট এনি মোমেন্ট 20-25টা বা আরো বেশি আইডিয়া পড়ে থাকে। এখন হয় কি, ওই যে আমরা বললাম না 2 সপ্তাহ করে চলি, সো ওই প্রত্যেক 2 সপ্তাহের যে পিরিয়ড ওইটা শুরুতে আমরা ওই ব্যাকলগের দিকে তাকাই, দেখে আমরা বলি যে আচ্ছা আমাদের কোনটা করলে আমাদের বেশি লাভ হবে। এখন ওই বেশি লাভ হবে ইদার হইতে পারে যে ইউনো বেশি রেভিনিউ পাবো, বা বেশি ইউজার্স পাবো, এরকম একটা মেট্রিক আমরা সেট করে রাখি, এবং ওইটা ডিভাইডেড বাই কয় ঘন্টা লাগবে, সেইভাবে করে একটা র্যাঙ্কিং টাইপের হয়ে যায় যে ইউনো এই চান্সেস আর এই চারটা ফিচারে হাইয়েস্ট আমরা টাকা পার ঘন্টা আমরা পাবো এস্টিমেটেড। খুব কিন্তু মানে অঙ্ক টঙ্ক এত করতেছে, এটা জাস্ট একটা এস্টিমেট, হ্যাঁ, মানে কি চালানোর জন্য। ওই এস্টিমেটটা করার পর আমরাই বলি যে আচ্ছা ফ্রেন্ডস কে বা কলিগস কে নিবা, কোন কার্ডটা কার কাছে অ্যাপিল করতেছে, তখন ওই কার্ডটা টেনে ব্যাকলগ থেকে আমরা টু ডুতে বসাই দিই। এবং ইউজুয়ালি মানে কি হয়ে যায় যে ইউনো কয়েকজন বলে যে আমার এটা নিয়ে কাজ করতে ভালো লাগতেছে, কয়েকজন বলে এটা আমি এটা যেহেতু বাকি আছে এটা নিয়ে কাজ করি, থাকে যে আইডিয়াটা আমরা কোত্থেকে পাইছি ওটা আমরা মেনশন করে রাখি, এবং জেনারেলি মানে কে আইডিয়াটা দিচ্ছে ওটাকে অতটা ক্রেডিট করা হয় না। আমরা আবার কি সো যায় মানে কে আইডিয়াটা দিচ্ছে এটা যায় আসে না, ইউজার থেকে আসলে সাধারণত ভালো, বাট যদি কোনো টিম মেম্বার থেকে আসে এটা যায় আসে না, কারণ আমরা পুরা বেনিফিটটাই দেয় হচ্ছে এক্সিকিউশনে, কে কমপ্লিট করছে জিনিসটা এবং ওখান থেকে কতটুকু লাভ হয়েছে, সেইভাবে আমরা জিনিসটা ম্যানেজ করি। জাস্ট আ গ্রেট ফিলসফি, দ্যাটস মানে গ্রেট কালচার, মানে কালচারটা বেশ ডিফাইন মনে হইতেছে আর কি এই ক্ষেত্রে। হ্যাঁ, বড় বড় কোম্পানিতে বেশি ডিফাইন্ড হয় কালচার, এটা হচ্ছে প্রবলেম যে অন্য ফাস্ট কিছু করতে চাইলেও করতে পারবা না, কারণ এই প্রসেস গুলা দিয়ে যেতে হবে। বাট জেনারেলি মানে কি আই থিঙ্ক কেমন জানি জিনিসটা উইয়ার্ড, এটা ধরেন আপনি ভালো একটা পয়েন্ট বলছেন, ধরেন আমি ছোট কোম্পানিতে কাজ করি, হ্যাঁ, আমি আইডিয়া আনতেছি দেখে আমার বেশি কাজ করা লাগবে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস হতে পারে, কারণ যেই টিম মেম্বাররা ভাবে যে আরে আইডিয়া আনলে আমার কাজ বেশি করা লাগে, আমি তাহলে আইডিয়া আনবো না। কিন্তু একই টাইমে এইসব ছোট কোম্পানিতে যারা বেশি আইডিয়া আনে এবং ওগুলা কমপ্লিট করে, তারাই কিন্তু ফাস্ট গ্রো করে, তারাই ফাস্ট প্রমোশনস পায়, তারাই বেশি বেনিফিট পায়। এখন হুইচ পাথ ডু ইউ ওয়ান্ট টু টেক? অ্যাজ আ লিডার আই গেস এনশিওর করা লাগবে যে সবার আইডিয়া দেওয়ার ক্যাপাসিটি আছে, মানে সব যারা দিতে চাচ্ছে আইডিয়া দিতে পাচ্ছে, ওইটা ফেয়ার ভাবে এভালুয়েট করা হচ্ছে, ওইটা ভালোভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এবং ইভেন্চুয়ালি যে আইডিয়াটা কমপ্লিট করতেছে ও যে রিওয়ার্ড পাওয়ার কথা ওটা পাচ্ছে। এখন একজনে যদি সব কাজ করতে থাকে এবং সে রিওয়ার্ড না পায়, তাহলে তো আমাদের লস। কিন্তু যদি কয়েকজন আছে যে বারবার আইডিয়া আনতেছে এবং কমপ্লিটও করতেছে, তাহলে তো একটা লিডারের জন্য বেনিফিটই একদিক দিয়ে। সো এটা ব্যালেন্স করা লাগবে আর কি লিডারের। Yeah, I think মানে এখানে just the last piece, and I think we went from, I don't know আমরা সাদমান ভাইয়ের অ্যাকচুয়াল প্রবলেমটাকে মোটেও অ্যাড্রেস করছি কিনা, বাট এটাই চিন্তা করতেছি আমি। বাট না yeah, না হয়েছে মানে গুড আনসার ব্যাকলগে রাখবো, আরে যখন দরকার হবে প্রায়োরিটাইজ করবো, দেন আই উইল ব্রিং দ্যাট আপ আর কি। ফর দ্য টাইম বিং আমি যেটা করতেছি এইটা ব্যাকলগে রাখা না, এই জিনিসটাই করতেছি। মানে আমি না মাঝে মাঝে সবকিছু গুছায় রাখি মান্থের পুরো প্ল্যান, বাট আমি একসাথে সব ছাড়ি না, আমি আস্তে আস্তে করে আমি আগে থেকে রেডি করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আজকে এই সাপ্লাই যাবে, নেক্সট উইকে এই সাপ্লাই যাবে, তারপর পরের সপ্তাহে এই সাপ্লাই। আগে থেকে আমি চাইলেও আমি গুছাই দিব না, বিকজ আমি জানি জিনিসটা পুরো কিওস তৈরি করবে। সো মোটামুটি এই জিনিসটাই ফলো করতেছে আর কি। yeah, I think সাদমান ভাই মানে একটা জিনিস, টিমের ক্যাপাসিটিটা নিয়ে যদি আপনি একটা মানে আরেকটু সায়েন্টিফিক ভাবে আমি জানি না করেন কিনা অলরেডি, যে ওদের আসলে এক সপ্তাহে কয় ঘন্টা বা কয়টা আউটপুট করার সম্ভব, ওই হিসাবে যদি জিনিসটা স্ট্রাকচার করেন, তাইলে হয়তো বা একটু ইজি হয়। যাই হোক, আমি যেটা মানে মনে হচ্ছিল সিয়ামের কথা শুনে, সেটা হচ্ছে লিডারশিপ নিয়ে অনেকটা চিন্তা করছিলাম, রাইট? ইয়া, মানে আই থিঙ্ক ইট রিয়েলি টিম সাইজ অনেকটা ডিকটেট করে যে আমি কতটুকু প্রসেস ওরিয়েন্টেড হইতে পারবো বা কতটুকু প্রসেস ছাড়া চলতে পারবো। এটা মেবি টিম সাইজ অনেকটা ইনফ্লুয়েন্স করে, আই থিঙ্ক। মানে হ্যাঁ, বেশি মানুষ হলে ততটা দরকার হয় না। দুইটা জিনিস আই থিঙ্ক, একটা হচ্ছে এই যে টিম সাইজ, আর একটা হচ্ছে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ টিম কতটুকু ড্রিভেন। বেশি প্রসেস এসব অ্যাজাইল সেরেমনিজ ততই বেশি দরকার হওয়া শুরু হয় যখন আমি জানি যে আমার
টিমকে খুব অ্যাকাউন্টেবল রাখা লাগবে। এখন ধরেন আমি এবং আমার একটা ফ্রেন্ড একটা প্রোডাক্ট বানানোর চেষ্টা করতেছি, এবং ধরেন আমরা দুইজনে খুব ড্রিভেন, ওরকম অত প্রসেস লাগে না। তো এটা বানাইছি, সেটা বানাইছি, হ্যাঁ তুই এটা বানাইছি, এটা বানাইছি, কালকে কি বানাবি, বানাবো, এটা ডান, হ্যাঁ আমরা কত ইয়ে কবের মধ্যে লঞ্চ করতে যাচ্ছি, কয়টা জিনিস বাকি আছে, এরকম চ্যাটের মধ্যে একটা হোয়াটসঅ্যাপে সব হয়ে যায়। প্রসেস টসেস এরকম লাগেও না। একটু প্যারা হয় যদি আমার আন্ডারে একজন কাজ করতেছে, আমরা দুইজন মিলে কিছু একটা বানাচ্ছি এবং অতটা ড্রিভেন না, তখন এই হয়েছে, হ্যাঁ এটা কি হয়েছে, এই ভিডিওটা কি এডিট হয়েছে, এই কি ওয়েবসাইটটা কি দাঁড় করাইছো, কি অবস্থা, এরকম খবর টবর নেওয়ার আগে ওইটাই একটা লার্জ স্কেলে যখন চলে যায়, একটা ম্যানেজারের ও ভাই 11 জনকে হাসতেছে। ম্যানেজ করা লাগতেছে, হ্যাঁ ওই তখন আমাদের প্রসেস খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ না হলে অ্যাকাউন্টেবল না ধরলে মানুষ কাজটা করবে না, এবং সব দোষ ওই প্রোডাক্ট ম্যানেজারের মাথার উপরেই পড়বে। হ্যাঁ, সো এই জন্য তার সবাইকে গুতানো লাগবে, খুব স্ট্রাকচার্ড ভাবে গুতানো লাগবে। আমার এই জিনিসটা বেশ ভালো লাগছে যে আমার মনে হয় তোরা দুজনেই জিনিসটা রিয়েলাইজ করছিস যে ডিসিশন আসলে অন স্পট নিয়ে নেওয়া দরকার, অথবা কখন ডিসিশনটা নিবি এটা ডিসাইড করতে হয়, অথবা কি ইনফরমেশন লাগবে ডিসিশনটা নিতে এটা তোরা ডিসাইড করে রাখিস। অর্থাৎ ইউ গাইজ ডোন্ট প্রোক্রাস্টিনেট অন ডিসিশনস, আই বিলিভ, অর ইউ হ্যাভ ফাউন্ড আউট যে কিভাবে ডিসিশনটা ডিল করতে হয়। যেরকম যখন তোদেরকে নক দিছি, আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা করবো, আচ্ছা ঠিক আছে পডকাস্ট এটা হবে এই দিন, ওকে লেটস স্টার্ট, এটা কি না লাগবে, নাম লাগবে, এটা করবে, ওকে ঠিক আছে নক দেন, নক দেওয়া হয়েছে, ওকে লেটস গো। মানে ইট ওয়াজ ডিফাইন্ড, আটকায় নেই, কিন্তু কোথাও ঝুলে ছিল না। যেরকম মানুষ কি কমন মিস্টেক গুলো করে, যেরকম ডেডলাইন দেয় না, কিংবা আচ্ছা ঠিক আছে করে ফেলো, ইউ ডিড নট অ্যাসাইন এ পারসন যে কে করবে কাজটা। সো এই যে স্টপি মিস্টেকস, মানে তোদের এই জিনিসটা খুব ভালো লাগছে যে বলছি সাথে সাথে ইউ গাইজ ওয়ার লাইক ওকে ঠিক আছে এই থ্যাঙ্কস। এটা হচ্ছে জিরা কার্ডের কথা বললাম না, যে কার্ডে দুইটা জিনিস করা লাগেই, এটা যদি না থাকে আমরা ওই কার্ড অ্যালাউই করব না। একটা হচ্ছে ওই স্পেসিফিক ডেট, যে অ্যাপ্রক্সিমেটলি 13 তারিখের মধ্যেই করা লাগবে, না হইলে জানাও, তখন আমরা আলাদা গল্প করে ওটা পিছাইতে পারবো, বাট জানাবা। আর আরেকটা হচ্ছে ডেফিনেশন অফ ডান। ডেফিনেশন অফ ডান হচ্ছে কখন বুঝবো জিনিসটা কমপ্লিট হয়েছে। আমি যদি বলি আপনাকে যে সাদমান ভাই আপনার ওয়েবসাইটে স্পিড নিয়ে একটু কাজ করা লাগবে, স্পিডটা বাড়াই দিয়েন, এটা কিন্তু একটা টাস্ক হলো না। টাস্কটা হবে সাদমান ভাই 13 তারিখের মধ্যে স্পিড বাড়াবেন, এখন লোডিং টাইম 10 সেকেন্ড, তখন লোডিং টাইম 7 সেকেন্ড হবে। ভেরি ক্লিয়ার ডেফিনেশন অফ ডান। যে আমরা বসবো, পডকাস্টে রেকর্ড হবো, পডকাস্ট রেকর্ডিং শেষে 1 ঘন্টার একটা ভিডিও বা আউটপুট ফাইল থাকবে, এটা একটা ক্লিয়ার ডেফিনেশন অফ ডান। এবং আমি এটা সিলিকন ভ্যালিতে খুব সিম্পল একটা জিনিসকে খুব গ্ল্যামারাইজ করে, কিন্তু এই জিনিসটা সিম্পল হলো অনেকে করে না। ওইটা হচ্ছে দ্য টার্ম বায়াস ফর অ্যাকশন। হয়তোবা শুনছেন অনেক জায়গায় বই, পল গ্রাহাম, যারা সিলিকন ভ্যালিতে যাদেরকে খুব রেসপেক্ট করে তারা এই জিনিসটা খুব বলে। বায়াস ফর অ্যাকশন কনসেপ্ট হচ্ছে খুবই সিম্পল, আমরা যদি কাজ না করি কিছু আগাবে না, খুব সিম্পল একটা কনসেপ্ট। হ্যাঁ, এবং যারা ওই কাজ করার জন্য একটা বায়াস বা টেন্ডেন্সি দেখাবে তারাই এগিয়ে যায়। এখন আপনার মাঝে অনেকগুলো আইডিয়া থাকতে পারে, কিন্তু আপনি যদি ওটার উপর কাজ না করেন কোনো আইডিয়াই আগাবে না। সো তারা দেখে যে যারা কনস্ট্যান্টলি এরকম কাজের জন্য দেখায়, যে আচ্ছা দোস্ত পডকাস্ট করতে যাচ্ছি, একটু ভাবি কয়েকটা এপিসোড শুট করে ফেলি, দেখি কি হয়। হ্যাঁ, এই যে এই অ্যাকশনটা নেওয়া, যে আমি পডকাস্টটা বসবো, রেকর্ডিং করব, এডিট করব, ফাদের ইচ্ছা হয়েছে একটা প্রোডাক্ট নামাবো, একটা কোর্স নামাবো, গিয়ে শুট করা, স্ক্রিপ্ট লেখা, এডিটিং করে কোর্সটা নামানো, সেল হোক না হোক, এই যে অ্যাকশনটার জন্য সে বায়াস দেখালো। সিলিকন ভ্যালির অ্যাটলিস্ট এই আইডিয়াটা হচ্ছে যে এই বায়াস ফর অ্যাকশনটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। ইভেনচুয়ালি ওই বায়াসটা থাকার পর আমরা আরো অনেক জিনিস অ্যাড করা শুরু করি, কোন অ্যাকশনটা ভালো হলো, কোন অ্যাকশনটা খারাপ হলো, ভবিষ্যতে কোনটা বেশি করব, কোনটা কম করব, রাইট? কিন্তু সবগুলাই শুরু হয় ওই বায়াস ফর অ্যাকশন দিয়ে, এবং এখানে অনেকে আটকে যায়। অনেকে একটা প্রোগ্রামিং কোর্স শিখে ওইটা নিয়ে কিছু করে না, একটা ফ্রিল্যান্সিং কোর্স নেয়, ওইটা নিয়ে কিছু করে না। সো এই অ্যাকশনটা যখন নেয় না, ইভেনচুয়ালি আউটপুট হয় না, এবং তারা যে লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছে ওখানেও যেতে পারে না। ব্রিলিয়ান্টলি পুট, একটা পুরো স্ক্রিপ্ট রেডি মনলগ ছিল ব্রো, নাইস। এটা কি একটা ভিডিও? এটাই ডায়লগ, সেপারেট ভিডিও, বায়াস ফর অ্যাকশন। বাস খুব আবার আবার ইউজ করতে আমি নিজেও ইন্টারনালি একটু ক্রিঞ্জ খাই, কিন্তু কনসেপ্টটা কিন্তু খুব সিম্পল, তাই না? যে কনসেপ্ট সিম্পল, হ্যাঁ মানে যে এত কিছু কিন্তু বলা, বায়াস ফর অ্যাকশন কি না কি বলে ফেলতেছে না ভাই, যে বেশি কাজ করার টেন্ডেন্সি দেখায় সে লাভ, মানে
Yeah. আগায় যায় জীবনে, হ্যাঁ, কিন্তু এটাকে এবার আর কি এত ইম্পর্টেন্ট দেওয়া হয় জিনিস। এটাই আমরা আমাদের জার্গনস গুলো ইউজ যে করি, যেরকম সিএম বলি না, কিংবা ফাহাদ যেরকম বলতেছিল যে কোথায় কোথায় সেলস ফানেল থেকে মানুষ চলে যেতেছে, ফানেল টানেল রিটেনশন কিছু না ভাই, কোথায় কাস্টমার হারাইতেছে এইটাই এইটাই স্পট এটাই খুব, করাই হচ্ছে ইন্টার হ্যাঁ থিং, হ্যাঁ, দ্য গেম। কনসেপ্টটা খুব সিম্পল, কিন্তু এটাই আমরা মানে বিজনেস এ তো অনেক ফ্যান্সি টার্ম দিয়ে চিনি, এবং এটার একটা ইউটিলিটিস আমি চিন্তা করতেছিলাম যে এত ফ্যান্সি টার্ম কেন ব্যবহার করা হয়। আমি যখন বলি যে মানে যেহেতু সবাইকে স্কুলে এই জিনিসগুলো শেখানো হবে, আমি যখন আমার কোম্পানিতে আমার ফিডব্যাকে একটা টিম মেম্বারকে বলতেছি যে আমার কাছে মনে হচ্ছে লাস্ট 1 মাসে তুমি একটা বায়াস ফর অ্যাকশন দেখাও নাই, বা ক্যান বি গো ব্যাক টু দ্য ফানেল, দ্য ইউজার রিটেনশন ফানেল, আমি যখন এই জিনিসটা বলি মানুষ এক্স্যাক্টলি জানে আমি কি নিয়ে কথা বলতেছি। সেই জন্যই বিজনেস কাইন্ড অফ এই স্কুলগুলাতে কমন লিঙ্গটা শিখাই দেওয়া হয়, স্ট্যান্ডার্ডাইজেশন। হ্যাঁ, যে আমি যখন বলবো আমার ব্রাজিলিয়ান টিমমেট যাকে আমি কখনো আগে দেখা হয় নাই, আমরা একই স্কুলে পড়ি নাই, আমরা জাস্ট কাজ করতেছি 1 সপ্তাহ হলো, সে বুঝতে পারবে এক্স্যাক্টলি কি বুঝাতে যাচ্ছে, এখানে ইউটিলিটিটা হয়। কিন্তু নর্মাল কন্টেক্সটে শুনলে মনে হয় বুঝছি ভাই একটা বিবিএ করছেন, হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই, হ্যাঁ কেপিআই। আরওআই বুঝছি ভাই, আরওআই কি জানেন, হ্যাঁ। So I was reading this book. It's called Tribal Leadership, I think. Okay, basically one of the core parts of what makes and I think the author tries to make this point. What makes a good team, right? One of the things is shared language, right? So like a team by a group of let's say a company bhitore, what is the shared lingo that they have, right? So let's say a bank, they might really look at some financial term, right? Credit score, eta like this is the name of the game. Or credit score kharap, bad. Or credit score bhalo, dao. Startup a, for example, CAC or LTV, right? Live whatever, মানে এগুলো এক্সপ্লেন করলাম না, বাট এই জার্গন গুলা নিয়ে হয়তোবা দৈনন্দিন কথা হচ্ছে ম্যাচিওর কোম্পানিতে, হয়তোবা আর্লি কোম্পানিতে বলা হচ্ছে হ্যাঁ রিটেনশন অথবা প্রোডাক্ট মার্কেট ফিট, বা এই মানে your language probably shows what you care about or what's most important within the company or within that group, right? So for example, মানে ফুটবল খেলতে গেলে এক ধরনের মানে ল্যাঙ্গুয়েজ হয় যে তুই উইং এ খেল, আমি সেন্টারে খেলবো, তুই ডিফেন্সে খেল, আমি ফরওয়ার্ডে খেলবো। Your language within that group kind of resembles or মানে is a representation of কোন কাজে আসছো বা কোন জিনিসগুলো আদৌ গুরুত্বপূর্ণ এই গ্রুপে আর কি। So just thought of that while you were saying it. Do you believe যে যে ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স হোয়াট ইউ লাভ অর অ্যাকচুয়ালি ফোকাস অন? তো দেখে থেকে এই জিনিসটা হয় যে ওয়েন ইউর ইন ওয়ার্ক তুই বিভিন্ন জিনিস খুবই খুবই সফিস্টিকেট কিংবা রুথলেসলি অ্যাকুরেট ভাবে করতেছিস, সিস্টেম্যাটিক ভাবে কমিউনিকেশনটা অনেক ক্লিয়ার ভাবে করতেছিস, বাট হয়তো ফ্রেন্ডদের সাথে আমি একটা ট্রিপ প্ল্যান করতেছি, ওই ক্ষেত্রে আমি অত স্ট্রাকচার না, আই এম ভেরি মাচ কেপেবল অফ হ্যাভিং এ ভেরি ক্লিয়ার কাট কমিউনিকেশন যখন আমি ওয়ার্ক প্লেসে আসি, বাট এই সেম ধরনের কমিউনিকেশন এফিসিয়েন্সি হয়তো আমি আমার পার্সোনাল কমিউনিকেশনে কিংবা যখন ফ্রেন্ডের সাথে ট্রিপ করতেছি এইগুলো জায়গায় আমি ইউজ করতেছি না। এটা কি হয় কখনো নাকি? আমার কাছে হয় প্রচুর, হ্যাঁ আমার প্রচুর এটা হয়। I'm like, why am I not being that efficient? Like friend তো অনেক কিছু আমার ঝুলে কাছে আছে, মনে হয় যে why am I doing it? জেনারেলি রিল্যাক্স এবং চিল করতে ভালো লাগে, সো এই খুব এফিশিয়েন্ট স্ট্রাকচারড ওয়ে অফ ডুইং থিংস আমার কাছে মানে আমার এনার্জি ভালোই লাগে, যে আমি একটা জিনিস খুব এফিশিয়েন্ট ভাবে আগাবো, স্ট্রাকচারড ভাবে আগাবো। সো ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশন অনেক সময় ওই এনার্জিটা দিতে ইচ্ছা করে না, রাইট? যখন এই কাজ আগাচ্ছে না ইভেনচুয়ালি, আচ্ছা বয়েজ, হ্যাঁ রবিবার এই টাইমে চলো ডিনার হোক, হ্যাঁ মানে একটু 7 PM লোকেশন ঠিক করি, তখন মাঝে মাঝে একটু নেই, কিন্তু ইভেন মানে সবসময় আমরা মানে একটু কম এফিশিয়েন্স, একটু কম, এটা আমি পার্সোনালি করি। কিন্তু যখনই কোনো প্রফেশনাল ইয়ে হয়, এই যে আমার কাছে মনে হয় যে ব্র্যান্ড যে মানুষটা ব্যবহার করে না, যে পার্সোনাল ব্র্যান্ড, আমার কাছে মানে সবসময় হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড বেসিক্যালি হচ্ছে একটা ট্র্যাক রেকর্ড অফ আপনার আউটপুট, এবং মানে তোমার সাথে মানুষজন কাজ করে কত মজা পাইছে এবং কতটা মানে অ্যাচিভ করতে পারছে। সো মানে লং টার্ম গেম খেলা, যে আমি যদি সাদমান ভাইয়ের সাথে লাস্ট 10 বছর ধরে কাজ করে থাকি, তার মাথায় একটা ইয়ে ঢুকে যাবে যে আচ্ছা কোনো প্রজেক্টে কাজ করলে সিয়াম রে ডাক দাও, কারণ লাস্ট 10 বছর যে কাজ করছি, কাজ করে আনন্দ পাইছি, রাইট? সো তখন যখনই একটা প্রফেশনাল ইন্টারাকশন হয়, আমি অ্যাটলিস্ট চিন্তা করি যে আমার নেক্সট 20 বছরে এই জিনিসগুলো আমার রেপুটেশন বিল্ড করবে, এই জিনিসটা আমার জন্য অনেক অপরচুনিটি খুলে দিবে, এই জিনিসটাই ডিটারমাইন করবে আমার জন্য প্রমোশন হবে নাকি হবে না। সো একটা স্ট্যান্ডার্ডে নিজেকে
ধরে রাখি, যেটা ফ্রেন্ডশিপ বা নর্মাল দৈনন্দিন জীবনের রিলেশনশিপে দরকার হয় না। বাট ওখানেও যখন দেখি কাজ আগাচ্ছে না, তখন একটু ধাক্কা দেই, বাট জেনারেলি রিল্যাক্সডই থাকি। ফাহাদ সো আমার এটা ডিফল্ট হয়ে গেছে এখন, ওয়ার আমি তেমন একটা চিন্তাও করি না। আমি মানে ধরেন আমি সিয়ামের সাথে ঢাকা যখন আসছিল, আই মেট আপ উইথ হিম, এন্ড এভরি টাইম উই কাইন্ড অফ টকড অ্যাবাউট, হ্যাঁ তুই ফ্রি, মানে আর ইউ ডাউন টু মিট, ইয়েস, ডাজ অমুক ডেট এন্ড অমুক প্লেস ওয়ার্ক। জেনারেলি কনভারসেশনটা এরকমই ছিল, এন্ড দ্যাটস মাই কনভারসেশন উইথ এভরিওয়ান। লাইক there has to be a time, like there has to be আমার ক্যালেন্ডারে একটা স্লাইট মানে বুকিং দিয়ে রাখতে হবে, বিকজ নাইলে মানে, তো আমি কনস্ট্যান্ট একটা ফিয়ারে থাকি, এটা হচ্ছে একটা মানে আনস্পোকেন ট্রুথ। আমি সারাক্ষণ একটা কনস্ট্যান্ট ফিয়ারে থাকি, বিকজ আমার ক্যালেন্ডারি লিঙ্ক ইজ ফ্লোটিং ইন দি ইন্টারনেট। হ্যাঁ, সো মানে পিপল ক্যান বুক মাই টাইম এট এনি গিভেন টাইম। সো আমি যদি ব্লক না করি আমার ক্যালেন্ডার, মানুষজন বুক করে ফেলবে। আর এরকম অনেক হয়েছে যে আমার একটা বিয়ে, এই স্পেশালি উইন্টার গেল, বিয়ের ফাংশন আছে বা কিছু একটা আছে, বাট আই ডিডন্ট মার্ক ইট ইন মাই ক্যালেন্ডার। এই কারণে ওই সময় মানুষজন কল ফেলে দিছে। আমি তখন না পারি ডিক্লাইন করতে, না পারি কিছু করতে, বিকজ আমার তো লিঙ্ক ওপেন ছিল। ওয়াই ডিডন্ট আই অ্যাকচুয়ালি ব্লক ইট অফ? সো আমি এখন সবকিছু রিলিজিয়াসলি একদম ক্যালেন্ডারে দিয়ে রাখি, এন্ড সো এটা বোথ forcing function as well as a bit of a trap I put myself in. এই জন্য আমি ক্যালেন্ডার এখন ইউজ করি না। Bro, it's such a big pressure, but আমার এখন ওপেন রাখতে হয়েছে, আর কিছু করার নাই। হ্যাঁ, এটা আই গেস ফাউন্ডার হলে এটা রাখা লাগে, কারণ কখন কোথা থেকে বুঝছিস, অপরচুনিটিজ হ্যাঁ আসে। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু আমি এখন মানে জাস্ট রিলিজিয়াস, আমি কোনো লিংক ইয়ে না, যে আমি যখন আমার টাইমে বুক করব, কারো ক্যাপাসিটি থাকবে না আমার আমার ক্যালেন্ডার থেকে টাইম বুক করার। লাগলে আমাকে নক করবে, তখন আমি নিজে বুক করব, কিন্তু মানে কি সে জাস্ট নিয়ে নিতে পারবে না। যেটা ওয়ার্কে না, ওয়ার্কে আমার ক্যালেন্ডার ওপেন থাকে, যে যখন বুক করতেছে। আমার 9 to 5, কালকে আমি সোমবার কাজ, আমি সকাল 8টায় উঠে দেখবো যে দেখি তো মানে আমার ক্যালেন্ডারের কি অবস্থা, দেখবো 9 to 11 ব্লক, 1 PM থেকে 3:30 PM ব্লক। হ্যাঁ, আমার কোনো কন্ট্রোল নাই আবার ইয়ার উপর, ওয়ার্কের ক্যালেন্ডারের উপর। So I think that concludes it, right? হ্যাঁ, আর অনেকগুলো জিনিস আছে। Do you want to talk নাকি আমরা নেক্সট এপিসোডের জন্য কিছু রাখবো? আমার যাওয়া লাগবে। Yeah, next episode রাখি। Do we have a name? আমাদের কোনো নাম আছে? So far অনেকক্ষণ কথা বললাম। হ্যাঁ, we thought যে আমরা 1 ঘন্টা কথা বলে we would pretty much come up with the name, but এখনো it's up for discussion. I'm going to go for prototype podcast, but hey, you guys can suggest. I don't not like it. মানে Product guys. হ্যাঁ, ঠিক আছে, let's do it. Let's do prototype Okay. podcast. আমার কোনো ইয়া নাই, অবজেকশন নাই। With that, I guess pilot podcast done. And আমরা নাম পাইলাম, আমরা একটা টপিক পাইলাম, and hopefully we're off to a start. So যারা আমাদের সাথে ছিলেন, thank you so much, and hopefully এটা একটা নতুন চ্যানেলে আপলোড হয়েছে. If you haven't already, please hit the subscribe button. এটা বলতে হবে, না বললে মানুষ করে না. Please hit the subscribe button, আমাদের সাথে থাকবেন, and we're going to come back with an episode soon, hopefully. Okay, done. Till then, Okay, take care, thanks, guys. Bye-bye. Bye.